এখানে আর কি 4 টাইপের যে গ্রুপ বলা হয়েছে সয়েলের। 1 নাম্বার গ্রুপটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি পারমিয়েবল, 2 নাম্বারটা হচ্ছে তোমার একটুখানি কম পারমিয়েবল বাট হচ্ছে তোমার কোর্স গ্রেনড সয়েল, গ্রুপ 3 আর 4 হচ্ছে তোমার বেশি ফাইন হইতেছে, ফাইন আর্ট পার্টিকেল আর কি, গ্রুপ 3 হচ্ছে ফাইন সিল্টি স্যান্ড, আর গ্রুপ 4 হচ্ছে তোমার ভেরি সফট অর সফট ক্লে, অর্গানিক ক্লে, সিল্টি ক্লে। তো এই গ্রুপগুলার উপরে বেস করে আর কি আমরা সয়েলের বিভিন্ন যে ভ্যালু, ওই যে অ্যাক্টিভ সয়েল প্রেসার বা প্যাসিভ সয়েল প্রেসার, এগুলো আর কি গ্রাফ থেকে রিড করে পাই। এটা আমরা যখন ম্যাথ করব তখন দেখতে পাবো। তো ডেটা যেটা দেয়া আছে যে এই ব্যাকফিলটা হচ্ছে গ্রুপ 2 টাইপের, গামার ভ্যালু বলে দিছে। সয়েল প্রেসার অ্যাজিউম করে নিছে হচ্ছে 3 কিপ পার ফিট স্কোয়ার, আর ফ্রিকশন এট বেস অ্যাজিউম করছে 530 ডিগ্রি, আর টেন ফাই এটা তো আমরা ক্যালকুলেটর দিয়েই করতে পারি, তাও দিয়ে দিছে আর কি, টেন ফাই হচ্ছে 0.58। আর এই চিত্রটা তোমার দেয়া থাকবে, এই এই যে এই স্লোপটা হচ্ছে 3 হরাইজন্টাল 1 ভার্টিক্যাল, এইভাবে ব্যাকফিলটা ইনক্লাইন্ড অবস্থায় আছে। আর এই চিত্রে তোমার তোমার সব রিটেনিং ওয়ালের ডাইমেনশন গুলা দেয়া আছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে যে ওয়ালের পুরো প্রপোর্শনটা চেক করতে হবে, আর স্টেবিলিটি চেক করা লাগবে বিভিন্ন, যে ঠিক আছে কিনা যে ওয়ালের ডিজাইনটা, আর হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে যেটা করছে, এই পুরা ওয়ালটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিচ্ছে। ফার্স্ট অফ অল, আমার হিলের পিছনের যে পার্টটুকু ব্যাকফিল, এটা হচ্ছে একটা সেগমেন্ট। এই পার্টটুকু থেকে আমার হরাইজন্টাল আর ভার্টিক্যাল প্রেসার দুই ধরনের আসবে, ঠিক আছে? তো হরাইজন্টাল প্রেসার আর ভার্টিক্যাল প্রেসার সেটা আমরা গ্রাফ ফিট করে ডেটা দিয়ে বের করতে পারবো। এখানে যেটা করছে পিভি আর পিএইচ। এখন আমাদের পিভি আর পিএইচ দুইটাই কি হাফ ইন্টু কে ভি ইন্টু এইচ স্কোয়ার, আর পিএইচ হবে হাফ ইন্টু কে এইচ ইন্টু এইচ স্কোয়ার। কেভি আর কে এইচ এই দুইটা হচ্ছে গ্রাফ ফিট করে পাবো। এই যে একটু আগে আমরা যে গ্রাফটা দেখলাম, এখানে কেভি আর কে এইচ এর ভ্যালুগুলা দেওয়া আছে। এখন এই গ্রাফ রিড করার জন্য আমার তো সয়েল টাইপ 2 এটা জানা আছে, আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ভ্যালু অফ স্লোপ অ্যাঙ্গেল বিটা। এই বিটাটা হচ্ছে ওই যে আমার সয়েল টাইপটা কতটুকু, মানে ব্যাকফিলটা কতটুকু ইনক্লাইন্ড আছে। এখন দেখো আমাদের এখানে ডিরেক্ট 3:1 বলাই আছে, 3 হরাইজন্টাল 1 ভার্টিক্যাল। তাহলে আমরা যদি 3:1 এই স্লোপের ভ্যালুগুলা চেক করি, 3:1 বরাবর যদি আমি একটা দাগ টানি, তাহলে 2 বরাবর যদি আমি এদিকে যাই, এটা মোটামুটি 39 মতন আসে আর কি। আর এখানে 2 দিয়ে তোমার মোটামুটি 10 অ্যারাউন্ড আসে আর কি ভ্যালু। তাহলে আমার কে এইচ এর কে ভি এর ভ্যালু আসে 10, আর কে এইচ এর ভ্যালু আসে 39 মতো। তো আমাদের পিএইচ যেটা হরাইজন্টাল প্রেসার ফ্রম ব্যাকফিল, সেটা আসে হচ্ছে হাফ কে এইচ এইচ স্কোয়ার, আর ভার্টিক্যাল যে প্রেসারটা সেটা হবে হচ্ছে হাফ কেভি ইন্টু এইচ স্কোয়ার। তো এই সূত্র থেকে আমি এই পার্টটুকু করে ফেলতে পারবো, হাফ ইন্টু 12, যেটা আমি 10 অ্যারাউন্ড বলছিলাম আর কি, 12 লিখছে ওরা। হাফ ইন্টু 12 ইন্টু এইচ, এইচ মানে কি টোটাল হাইট। এখন টোটাল হাইট আমার এটুকু দেয়া আছে 15 ফিট, এটুকু 1.5 ফিট, তাইলে কত 16.5 ফিট। আর এটুকু যেহেতু আমার হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্সটা 5.5 ফিট দেয়া, আমি হচ্ছে 3:1 করে এটা 1.83 এই ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে তিনটা যোগ করে আমি টোটাল যে হাইট এইচ, এই তিনটা পাচ্ছি 18.33। তো হাফ ইন্টু কে এইচ ইন্টু এইচ স্কোয়ার করে আমি এটা পাচ্ছি 2 কি পিভি একটা, আর হাফ ইন্টু কে এইচ ইন্টু এইচ স্কোয়ার করে এটা পাচ্ছি আমি 6.6। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, রিটেনিং ওয়ালের প্রত্যেকটা পার্টকে আমরা এক একটা সেগমেন্টে ভাগ করে নেব। এই যে এখানে ধরো এই পার্টটুকুকে, এই ট্রায়াঙ্গেলটুকুকে সেগমেন্ট 1-এ ভাগ করছে, এটাকে 2। এই রিটেনিং ওয়ালের এই পার্টটা হচ্ছে একটু ব্যাটার্ড, মানে তোমার একটা ট্রায়াঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল এভাবে ভাগ করা যায়। উপরে আমার থিকনেস 12 ইঞ্চি, নিচে হচ্ছে 18 ইঞ্চি। তো এখানে এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করছে। আর তারপরে হচ্ছে রিটেনিং ওয়ালের পুরো বেস যেটা, সেটাকে একটা সেগমেন্টে ভাগ করছে, আর রিটেনিং ওয়ালের উপরের যে সয়েলটুকু আছে, মানে এই টো এর উপরের সয়েলটুকু, সেটাকে আরেকটা সেগমেন্টে ভাগ করছে। তো টো, আচ্ছা, রিটেনিং ওয়ালের তিনটা আর কি মেইন
পোর্শন থাকে, এই যে এই পার্টটুকুকে বলা হয় স্টেম, সামনের পার্টটুকুকে বলা হয় টো, আর পিছনের পার্টটুকুকে বলা হয় হিল। ওকে, তো আমরা এখন যেটা করতেছি যে প্রত্যেকটা সেগমেন্টের ফোর্স গুলা বের করব, এবং এই এ পয়েন্টের রেসপেক্টে আমরা পুরাটার হচ্ছে মোমেন্ট বের করব। তো এটা আমরা ফোর্স বের করব ইজিলি, হচ্ছে এরিয়া বের করব, এরিয়ার সাথে হচ্ছে গামা গুণ করে দিব। আমার এখানে ধরো ট্রায়াঙ্গুলার এরিয়া, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হাফ ইন্টু ধরো এটার ভূমি কত 5.5, হাফ ইন্টু 5.5, আর এটার উচ্চতা কত 1.83। এটা করে এরিয়া পেলাম। এরিয়া দিয়ে এটার গামাটা গুণ করব, এটার গামা কত ছিল সয়েলের আমাদের 125 পাউন্ড পার ফিট কিউব। তো এটা 0.125 কিউব পার ফিট কিউব দিয়েও গুণ করলাম, তাহলে হচ্ছে আমি ফোর্স পেয়ে যাচ্ছি। এখন এ পয়েন্টের রেসপেক্টে যদি আমি এটা ডিস্টেন্স মেজার করি, তাহলে এটা কি হচ্ছে 15 প্লাস 1.5, মানে 16.5 ফিট, প্লাস হচ্ছে 1.83 আর 1/3। তো এই তিনটা যোগ করলে, দাঁড়াও আমি কি ঠিক বলতেছি? না, এটা তো ভার্টিক্যাল ফোর্স। হ্যাঁ, ভার্টিক্যাল ফোর্স হলে এটা হচ্ছে তোমার এখান থেকে এই বেস টুকুর 1/3 যাবে এই মোমেন্ট আর্মটা। তো মোমেন্ট আর্মটা তাহলে আমার 5.5/3 হবে। 5.5/3 কত? 5.5/3, ওইটাই 1.83। হ্যাঁ, তো এটা আসতেছে, তো গুণ করে দিয়ে আমি মোমেন্ট পাচ্ছি। তো এভাবে করে আমি প্রত্যেকটা সেগমেন্টের আর কি এরিয়া গুণ গামা করব, তারপরে মোমেন্টাম গুণ করব, তাহলে আমি টোটাল মোমেন্টটা পাবো। গামা হচ্ছে যেখানে যেখানে সয়েল থাকবে সেখানে আমি 0.125 নিবো, আর যেখানে যেখানে কনক্রিট, ধরো এই সেগমেন্ট বা এই সেগমেন্ট নিয়ে কাজ করব, সেখানে সেখানে 0.15 নিয়ে 0.15 ইউজ করবো আর কি। এখন এই ফোর্স গুলা যেগুলা সবই হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। শুধুমাত্র আমার পিভি আর পিএইচ যে বের করছিলাম ব্যাকফিল থেকে, এই পিএইচটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স, আর পিভিটাও হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। তাহলে আমার শুধু 6.6 এটা আসতেছে টোটাল হরাইজন্টাল ফোর্স, আর পিভিটাও যাচ্ছে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, এই টু কিপটা। তো টোটাল ভার্টিক্যাল ফোর্সকে আমি সাম করে সামেশন অফ ভি পাইছি, আর মোমেন্টকে টোটাল সামেশন করে সামেশন অফ মোমেন্ট পাইছি। ঠিক আছে? তো এখন আমি যদি এই সামেশন অফ মোমেন্টকে সামেশন অফ ফোর্স দিয়ে ভাগ করি, তাহলে আমি এ পয়েন্টের রেসপেক্টে রেজাল্টেন্ট ফোর্স কোথায় কাজ করতেছে সেটা পাবো। এই যে এই পৃষ্ঠায় যেটা করছে, এ পয়েন্ট থেকে রেজাল্টেন্ট ফোর্সের ডিস্টেন্সটা বের করছে, সেটা আসে হচ্ছে 5.5 ফিট। 5.5 ফিট। দাঁড়াও। এখন আমার লাগবে হচ্ছে এক্সেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটিটা হবে হচ্ছে এই 5.5 ফিট, মানে এ পয়েন্ট থেকে তো রেজাল্টেন্ট ফোর্সের ডিস্টেন্সটা 5.5 ফিট। আমি যদি বেজের যে সিজিটা সেটাকে হচ্ছে এটার থেকে বিয়োগ দেই, তাহলে বেজের সিজি থেকে এক্সেন্ট্রিসিটি কত সেটুকু আমি পেয়ে যাব। এখন বেজ আমার কত 10 ফিট, তো সেটার অর্ধেক কত 5 ফিট। 5 ফিট দূরত্বে আমার বেজের সিজিটা কাজ করতেছে, আর আমার হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করতেছে মনে করো এই যে 5.5 ফিটে। তাইলে আমার সিজি এক্সেন্ট্রিসিটিটা কি হচ্ছে, এই দুইটার বিয়োগফলটা এখানে এটা করছে আর কি। ঠিক আছে? এক্সেন্ট্রিসিটির আমাদের একটা চেক ছিল, L/6 লেস দেন পয়েন্ট, দাঁড়াও কি জানি, এক্সেন্ট্রিসিটি হচ্ছে L/6 এর চেয়ে ছোট হতে হবে, যাতে করে কারেন্ট জোনের মধ্যে থাকে জিনিসটা, অর্থাৎ কোনো টেনশন না আসে। তো এল এখানে কত 10, 10/6 করলে আর কি 0.6 এর চাইতে বড় আসে। সো আমার এই চেকটা হচ্ছে স্যাটিসফাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের কিউ ম্যাক্স আর কিউ মিনিমাম বের করার জিনিসটা। তো কিউ ম্যাক্স বের করার সূত্র কি ছিল আমাদের? V/A × 1 + 6E/L। ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে দেখতেছে কিউ ম্যাক্স আসতেছে হচ্ছে 2.55 কিপ পার ফিট স্কোয়ার। আমাদের কোয়েশ্চেনে বলা ছিল অ্যালাউয়েবল সয়েল প্রেসার হচ্ছে 3 কিপ পার ফিট স্কোয়ার, যেহেতু 3 লিমিটের মধ্যে আছে, সো আমাদের আহ এই কিউ ম্যাক্সটা ওকে। এবার হচ্ছে তোমার স্লাইডিং এর এগেনস্টে ফোর্স চেক করা। এখানে একটা জিনিস দেখো, এই জিনিসটা যখন স্লাইড করে যাবে,
হুম, আচ্ছা হ্যাঁ, এখানে আমার হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। এখানে শেয়ার অ্যাভেলেবল বেস বলতে হচ্ছে 18.75 কিউব, ঠিক আছে? এটা মনে করো আমার এভাবে কাজ করতেছে, একটা লম্ব ফোর্স, ভার্টিক্যাল ফোর্স। আমার টেন ফাই ভ্যালু হচ্ছে 0.58। তো এখানে হচ্ছে টেন ফাই গুণ ভি করে আমার হরাইজন্টাল যে ফোর্সটা সেটা বের করছে। এখন আমার কথা হচ্ছে এটা কিভাবে আসতেছে, মানে তোমার টেন দিয়ে গুণ করে যে হরাইজন্টাল বানাইছে এটা তো ভ্যালিড না। লাইক টেন থিটা সমান কি হয়, ওয়াই বাই এক্স। তাইলে এক্স পাওয়ার জন্য কি আমার ভাগ দেওয়া লাগতো না? 18.75 ভাগ 0.58 করা লাগতো না? মানে এটা কেমনে আনছে, এই জায়গাটা আমি বুঝি নাই। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনটা আমি বুঝি নাই, কি বলছো? আচ্ছা, এই জায়গাটা মনে করো আমার 18.75 এভাবে কাজ করতেছে, ঠিক আছে, ভার্টিক্যাল। আমার হ্যাঁ, ফাই যেটা, সেই ফাইয়ের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি ছিল, তাহলে টেন ফাই হচ্ছে 0.58, এটা আমার কোয়েশ্চেনে দেয়া আছে। না দাঁড়াও, এখানে একটা কথা আছে, এই শেয়ার অ্যাভেলেবল অ্যালং বেস এইটা হ্যাঁ বের করতেছে কিভাবে, সেটা হচ্ছে ওই যে একটা মানে মানে বেসিক্যালি ওই ইন্টারফেস মানে দুইটা সারফেসের যে ইন্টারফেসটা আছে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে একটা কোএফিসিয়েন্ট কে দিয়ে নর্মাল ফোর্সটা দিয়ে গুণ করতেছি, তাই তো? এখন ওই এইখানে আমার কোএফিসিয়েন্টটা ফাই যেটা, স্যান্ডের ফাই না না 30 দাঁড়াও ডিগ্রি আমি তোমাকে বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কিন্তু ওনার যে বইটা দিছে নোট, হুম। হ্যাঁ ওখানে লেখা আছে একটা কথা, সেটা হচ্ছে যে আম, ওই যে দাঁড়াও তোমার স্যারের থেকে আছে তোমার কাছে? দাঁড়াও আমি এক মিনিট একটু করে নিই, আমি বলতেছি। ওকে। ফ্রিকশনাল ফোর্স তো এভাবে বাই করে, মানে নর্মাল যে লোডটা আসে ওইটা ইনটু হ্যাঁ হচ্ছে হ্যাঁ, তোমার। স্যার এখানে বলছে এই যে লেখছে যে সারফেস অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য কংক্রিট এন্ড সয়েল, হ্যাঁ, হ্যাজ বিন অ্যাজিউমড টু বি ভেরি রাফ। না, এটা কি ঠিক আছে, থিওরি পার্টের মধ্যে আছে, মানে কোথায় না আছে একটু বলতে এটা উনি পারবা? ম্যাথটার পাশে উনি লিখছে এটাকে, দাঁড়াও আমি তোমাকে শেয়ার দিয়ে দেখাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এখানে উনি আচ্ছা লিখছে দাঁড়াও, এটা। ম্যাথের এটা তো এখানে দাঁড়াও। এই যে এই পার্টটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটার কথা আমি বলতেছি। এখানে উনি লিখছে যে মানে উনি যদি আমরা নর্মাল কনভেনশন ফলো করতাম তাহলে কি করতাম, সেটা হচ্ছে টেন ডেল্টাটা নিতাম, ওদের হ্যাঁ ইন্টারফেসে যে অ্যাঙ্গেলটা আছে হ্যাঁ হ্যাঁ সেইটা, অথবা তোমার 0.45, এটা মেবি ওই যে সয়েল টাইপের থেকে আসছে, তাই না? 0.55 0.45 এরকম কিছু ক্রাইটেরিয়া ছিল না তিনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখন আমার মনে হয় এটা কনজারভেটিভ থাকতে আরো বেশি নিছে, টেন ফাই নিছে এখন, এই কারণেই মনে হয় নিছে, এতে আরো বেশি ভ্যালুটা আসে। মানে এটা এই এটা কি জিনিসটা মানে, কি হচ্ছে তাহলে, আমি সারফেস মানে যখন শিয়ার ফোর্সটা বের করব তখন আমি সামেশন অফ ভি কে টেন ফাই দিয়েই গুণ করব, এটাই? হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই মেবি ফ্রিকশন কোএফিসিয়েন্টটা বের করার ওয়ে, আমি আসলে ভুলে গেছি এটা। এটাই তো হওয়ার কথা। আচ্ছা, আমি এই জায়গাটা আমরা না বুঝি না করতাম তাহলে আগে এটা। টেন টেন দিয়েই তো করতাম না এই জিনিসটা, এফএস ডিভাইড করতাম, আম, ভুলে গেছি। আচ্ছা, ওই যে আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, ওই যে টেন মিউ ছিল যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বুঝতে ওইটার কথা পারছি। আমি বলতেছি, এফএস এর ভ্যালু যেটা টেন ও হ্যাঁ হ্যাঁ সামথিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভুলে ওইটা গেছিলাম, এফএস আচ্ছা হ্যাঁ। ইন্টু ওই নর্মাল ফোর্সটা, এটাই তো সূত্র ছিল না সবসময়। হ্যাঁ 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 হ্যাঁ, তো আচ্ছা এখানে তাহলে বেশি মানে কনজারভেটিভ হওয়ার জন্য, সরি মানে বেশি ফোর্স আনার জন্য এটা surface ব্যবহার of করা হয়েছে। contact between the concrete and soil has been assumed to be very rough, otherwise tan delta। আচ্ছা, আমরা না হলে tan ডেল্টাটা ইউজ করতাম আর কি, বেশি রাফ দেখে আমরা হচ্ছে ফাই দিয়েই করে কাজ চালিয়ে দিছি। ফাই হ্যাঁ, হচ্ছে কি ওই স্যান্ডের ফ্রিকশন অ্যাঙ্গেল। স্ট্যান্ডার্ড ফ্রিকশনাল অ্যাঙ্গেল। আর ডেল্টাটা আর কি ডেল দেয়? হচ্ছে তোমার কনক্রিট আর স্যান্ডের ডেল্টা মধ্যে হচ্ছে, ফ্রিকশনাল অ্যাঙ্গেল। হ্যাঁ মানে এটা হচ্ছে 2/3 অফ ফাই। হ্যাঁ, ওকে, তাহলে মেনে নিলাম। এটা তাহলে এটাই হবে যে সামেশন অফ ভি ইন্টু টেন ফাই এভাবে করে শিয়ার অ্যাভেলেবল অ্যালং বেস বের করে। ওকে, তাহলে তো হয়ে গেছে প্রথমটা। আচ্ছা, তো এই জিনিসটা এখন কি হয়ে যাইতেছে, শিয়ার যেহেতু মানে হরাইজন্টাল ফোর্স হয়ে যাইতেছে, এখন হরাইজন্টাল ফোর্স এটা হচ্ছে আমার ডিমান্ড। তো ডিমান্ড বলতেছে, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আমার আচ্ছা, হুম, এখন আমার ফ্যাক্টর অফ সেফটি বের করা লাগবে, ঠিক আছে? এখন বেজের ফ্যাক্টর অফ সেফটি আমরা দুই ভাবে বের করব। একটা হচ্ছে
হচ্ছে আমি ধরে নিব এই যে এই বেজের উপরে এই 6 নাম্বার জোন যেটা এখানে মাটিটা আছে, এই মাটিটা থাকার ফলে এই মাটিটা একটা প্যাসিভ প্রেসার ক্রিয়েট করবে। আরেকটা জিনিস ধরে নিব, ওয়েদারিং ইফেক্টের কারণে এই মাটিটা কোনোভাবে ক্ষয়ে গেছে, সো বেজের উপরে এই মাটিটা নাই, সো আমার এই মাটিটা কোনো প্যাসিভ প্রেসার দিবে না। তো ফার্স্টে আমি যদি ধরে নেই যে মাটিটা প্যাসিভ প্রেসার দিচ্ছে না, মানে ওয়েদারিং ইফেক্টের কারণে ক্ষয়ে গেছে, তাইলে আমার ফ্যাক্টর অফ সেফটিটা দাঁড়াই হচ্ছে এই ভ্যালুটা। এটা কিভাবে আসতেছে, উপরে 10.9 যেটা আমার এই যে শিয়ারের রেজিস্টিভ ফোর্স এটা, আর নিচের 6.6 যেটা সেটা হচ্ছে আমার সামেশন অফ হরাইজন্টাল ফোর্স যে বের করছিলাম এই যে এখানে 6.6 কিপ, এটা এই দুইটার রেশিও থেকে 1.7 পাচ্ছি। আর সেকেন্ড কেস যেটা, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি মাটিটা প্যাসিভ ফোর্স দিচ্ছে, অর্থাৎ আমার বেজের উপরের মাটিটা এক্সিস্ট করতেছে। সেই ক্ষেত্রে আমার ফার্স্টে প্যাসিভ প্রেশারটুকু কত সেটা বের করতে হবে। প্যাসিভ প্রেশার বের করার জন্য ফার্স্টে আমরা যে কাজটা করব, ডেল এর ভ্যালুটা বের করে নিব, মানে সয়েল আর কনক্রিটের মধ্যে ফ্রিকশনাল কি বলে অ্যাঙ্গেলটা কত সেটা, সেটা হবে 2/3 আমার ফাই যেহেতু 30 ডিগ্রি দেয়া, 2/3 হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। এখন আমরা এই গ্রাফটাতে আসবো। এই গ্রাফটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ওয়াল ফ্রিকশন এবং ফায়ার রেসপেক্টে আমরা অ্যাক্টিভ প্রেসার এবং প্যাসিভ প্রেসারটা বের করতেছি, ঠিক আছে? এই জিনিসটা হইতেছে দুইটা গ্রাফ, অ্যাক্টিভ প্রেসারের প্যাসিভ প্রেসারের। এখন আমার সয়েল এই যে এইটা মনে করো রিটেনিং ওয়ালের বেস, এই দিকে হচ্ছে ফোর্সটা দিচ্ছে, অর্থাৎ সয়েল দ্বারা ফোর্সটা ইনডিউসড হচ্ছে, তাহলে এটা প্যাসিভ প্রেসার। সো আমি এই সেকেন্ড গ্রাফটা নিব। সেকেন্ড গ্রাফে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে পিপি ইন্টু কস ডেল ডিভাইডেড বাই হাফ গামা এইচ স্কোয়ারের ভ্যালুটা দেওয়া আছে, এক্স অ্যাক্সিসে দেওয়া আছে ডেলের ভ্যালু, আর ভিতরের কার্ভ গুলা হচ্ছে ফাইয়ের ভ্যালু। তো এক্স অ্যাক্সিস থেকে আমি যদি ডেলের ভ্যালু নেই, যেটা কিনা আমাদের 20 ডিগ্রি, আর এই কার্ভটা হচ্ছে আমার 30 ডিগ্রি, যেটা কিনা ফাইয়ের ভ্যালু, এই দুইটা নিলে আমার মোটামুটি এই পিপি ইন্টু কস ডেল ডিভাইডেড বাই হাফ গামা এইচ স্কোয়ার, এটা আসে 5 পয়েন্ট সামথিং। ওরা সম্ভবত 5.6 বা 7 নিছে। 5.8 নিছে, এই যে পিপি ইন্টু কস ডেল বাই হাফ গামা এইচ স্কোয়ার সমান 5.8 নিছে। তো এখানে আমি ডেলের ভ্যালু জানি 20 ডিগ্রি, গামার ভ্যালু জানি, এইচ এর ভ্যালু জানি। আচ্ছা, এখানে এইচ এর ভ্যালুটা যেটা হবে প্যাসিভ প্রেসার আমার কতটুকুর উপরে কাজ করতেছে, দেখো প্যাসিভ প্রেসারটা আমার এই সয়েলটুকু পুরা এটুকুর উপরে কাজ করতেছে, সো আমি এইচ নিব হচ্ছে 3.5 ফিট, ঠিক আছে? এইচ এর ভ্যালু 3.5 বসাইলাম, আর গামা হচ্ছে সয়েলের 0.125, ডেল বসালাম 20। তো এগুলা বসায় আমি হচ্ছে পিপিটা খালি আননোন, সেখান থেকে পিপির ভ্যালুটা বের করে ফেলতে পারি 4.7। এখন ফ্যাক্টর অফ সেফটির জন্য উপরে যে রেজিস্ট্যান্স, নিচে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স তো ওই যে সামেশন অফ এইচ 6.6, আর রেজিস্ট্যান্স হচ্ছে এই যে 10.9 এর সাথে প্যাসিভ ফোর্স 4.7 যোগ হবে, তারপরে তোমার আসতেছে হচ্ছে 2.4। দুই ক্ষেত্রেই আমার ফ্যাক্টর অফ সেফটি মিনিমাম ক্ষেত্রেও ম্যাক্সিমাম ক্ষেত্রেও 1.5 হচ্ছে গ্রেটার থাকতেছে, সো আমার কোনো শিয়ার কি ইউজ করা লাগতেছে, সো আমার হচ্ছে স্টেবিলিটিটা এগেনস্ট স্লাইডিং ওকে আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনে চলে গেছে। এতক্ষণ আমরা মোটামুটি স্টেবিলিটি চেক দিছি। আচ্ছা, স্ট্রাকচারাল ডিজাইনে আমরা যেটা করব, মেইন স্ট্রাকচার অর্থাৎ স্টেম, টো আর হিল, এই তিনটা জিনিসের অ্যানালাইসিস করে ওদের হচ্ছে কোথায় কতটুকু ইনফোর্সমেন্ট আসবে এগুলা বের করবো। ফার্স্টে আমরা স্টেমের ডিজাইনটা করতেছি। তো এখানে ফার্স্টে এইটুকুর কথাবার্তার মধ্যে তোমার সবকিছু কি কি নিব না নিব, কনক্রিটের স্ট্রেংথ কত, স্টিলের স্ট্রেংথ কত, এগুলো বলছে। স্টেমের ক্ষেত্রে এখানে একটা লোড ফ্যাক্টর দিয়ে দিছে, দেখো যে 1.7 অফ পিএইচ ইউজ করতে বলছে, লোড ফ্যাক্টরটা 1.7 ধরতে বলছে। পরীক্ষায় তোমার এই লোড ফ্যাক্টরটা দেয়া থাকবে, যদি কিছু না দেয়া থাকে তাহলে আমরা 1.7 ধরে নিব মুখস্থ মান, আর যদি দেয়া থাকে তাহলে তো যেটা দেয়া থাকবে সেটা নিব। বেস এর ক্ষেত্রে আমার যে ডিস্ট্রিবিউশনটা, এটা হচ্ছে সামেশন অফ ভি আমরা বের করছি, সেটা হচ্ছে ফ্রন্ট b/3 এরিয়া লেংথের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে। এই কথাটুকু একটু কনফিউজিং, এটা আমরা ম্যাথ যখন করব তখন
আর কি ক্লিয়ারলি বুঝবো, জাস্ট ঐকিক নিয়ম দিয়ে বের করবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কংক্রিট আর স্টিলের ডেটা নিয়ে কথা বলছি। আমরা তো জানি যে এই বইয়ের জন্য আমরা ফ্লেক্সারের ভ্যালু 0.9 ধরে নিব, মানে ফ্লেক্সারের যে ফায়ার ভ্যালু আর কি, আর শিয়ারের ফায়ার ভ্যালু হচ্ছে 0.85 নিয়ে নিব। এফসি প্রাইম এই ম্যাথের জন্য 3 KSI। আর হচ্ছে এই রিটেইনিং ওয়ালটা যেহেতু ইনফিনিটলি লং, সো আমার L/B এর রেশিও অবশ্যই 2 এর চেয়ে বড় হইতেছে, সো এটা 1 ওয়ে শিয়ার দিচ্ছে। এই জন্য আমার ভিসিটা হবে 2√FC প্রাইম। এখানে এটা করছে। FY হচ্ছে 40 KSI দিয়ে করছে। আচ্ছা, রো মিনিমাম হচ্ছে 0.005। রো ম্যাক্স এর একটা সূত্র আছে, এটা হচ্ছে FY এর সাথে রিলেটেড। এই সূত্রটা আমি আসলে খুঁজে পাই নাই, এই সূত্রটা কি জানো? রো ম্যাক্স এর ভ্যালু কেমনে বের করে FY দিয়ে? এইটা ওই যে তাসিন স্যারের স্লাইডে আমি CT1 এ দেখছিলাম, কিন্তু মানে ভ্যালুটা মিলাইতে পারি নাই। ওখানে যে এই সূত্রটা ছিল সেটা যদি হ্যাঁ, দেখায় মানে এটা আমরা যেটা জানি মিলাইতে ওইটা পারতাম। দিয়ে মিলা না, এটা মেবি অন্য কোথাও আছে, মানে এটা আমি হয়তো জানি না আগে আসলে। কোটা এটা মুখস্থ করে রাখা যায়, কারণ এটা সব মেতেই এই ভ্যালুটাই ওয়ান এখন জিরো টু না, টু জিরো 40 KSI FY এর এর ভ্যালুর জন্য, জন্য চেঞ্জ হবে এটা। হ্যাঁ 60 KSI আর 40 KSI আলাদা। এটা কি 40 দিয়ে করলেও মিলে না ওই সূত্রে? আমি আসলে চেক করে দেখি নাই 40 দিয়ে। এত ভালো মতো দেখিনি আসলে। CT1 40 এরটাই দিয়ে মিলতেছিল। সিটি এটা ওয়ান এর ওই মধ্যে মেবি 60 KSI ছিল। ওই তো, এটা 60-র কারণে একটা ডিফারেন্ট ভ্যালু আছে, 40 দিয়ে করলে তো মিলার কথা, দেখতে হবে আর কি। হ্যাঁ, এটা আর কি আমি বের করতে পারি নাই, এটা একটু দেখো রো ম্যাক্স এর পার্টটুকু। আর রো মিনিমাম 0.005, এটা তো সমস্যা নেই। আর টেম্পারেচার শ্রিঙ্কেজ হচ্ছে 0.002। এই তিনটা ভ্যালু ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে এলডি। এলডি এর তো কমন সূত্র হচ্ছে 0.04 AB/FY/√FC প্রাইম। এটা করে যে পার্টটা আসে সেটা হচ্ছে বটম বারের জন্য আমি ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে? বটম বারে এলডি কত সেটা আমি বের করলাম। টপ বারে যখন আমি ডেভেলপমেন্ট লেন্থ বসাবো তখন আমরা 40% ইনক্রিজ করে নিব বটম বারের চাইতে। সো আমার 1.4 ফ্যাক্টর আসতেছে, সেটা দিয়ে গুণ করলে আমি 40.4 পাইতেছি। 40.4 না 40.9, 40.9 AB পাইতেছি টপ বারের জন্য, ঠিক আছে? এই বটম বারেরটা আসলে কোথাও কাজে লাগে না, জাস্ট আমরা বের করে নিতেছি। এই টপ বারেরটা একটু মনে রাখো, এটা আমাদের পরে যে কাজে লাগে। আচ্ছা, এবার স্টেমের ডিজাইন আসে। লোড ফ্যাক্টর হচ্ছে 1.7। তো এটা আমার যখন আমি হরাইজন্টাল লোডটাকে বের করব, তখন আমরা কি দেখছিলাম যে ব্যাকফিলের জন্য হরাইজন্টাল লোডটা ছিল আমার পিএইচ সমান সমান হাফ ইন্টু KH ইন্টু H²। স্টেমের ডিজাইন যখন করতেছি তখন আমার এই জিনিসটা কিন্তু আর ব্যাকফিল নাই, ওইটা ছিল কি হিল বরাবর ব্যাকফিল। এখন আমরা স্টেম বরাবর ব্যাকফিল টুকু নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার হাইটের চেঞ্জ আসবে, অর্থাৎ আগে যে এটা ছিল 18.33, এখান থেকে আর কি হাইটটা নিছিলাম এই পর্যন্ত। এখন স্টেমের এখানে এসে এই পার্ট থেকে সেই হাইটটা হয়ে যাবে জাস্ট 15 ফিট, 15 ফিট। তো H15 বসাচ্ছি। আর যেটা KH এর ভ্যালু যেহেতু আমার জাস্ট তোমার ব্যাকফিলের ইয়াটা স্লোপ আর হচ্ছে সয়েল টাইপের উপর ডিপেন্ড করে, যেটা কিনা এখানে চেঞ্জ হচ্ছে না, সো আমার আগেরটাই যেমন 39 ছিল এখানেও 39ই থাকবে। তো হাফ ইন্টু KH ইন্টু H² গুণ 1.7 অর্থাৎ লোড ফ্যাক্টর, এটা করে আমরা পাচ্ছি 7.46 কি। এখন এইটা হচ্ছে আমাদের ফোর্স। এই পয়েন্ট থেকে যদি আমি মোমেন্ট নিই তাহলে মোমেন্ট আর্ম কি হবে? আমার ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন হইতেছে এই প্রেসারটার পিএইচ এর, সো 1/3 অফ এই 15 ফিট আসবে হচ্ছে মোমেন্ট আর্ম। তাহলে 15/3 কত? 5। তো এই 5 ফিটকে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে 448 কিপ ইঞ্চ আসছে মোমেন্টটা। এখন মোমেন্টটা বের করে আমরা রাখলাম। এখানে কিছু জিনিস একটু দেখো, উপরে হচ্ছে আমাদের 12 ইঞ্চি থিকনেস আর স্টেমের নিচে হচ্ছে 18 ইঞ্চি থিকনেস। আমরা আহ তাহলে বলতে পারি যে জিনিসটা ব্যাটার্ড হয়েছে 6 ইঞ্চি। এখানে এটাই লিখছে, ইউজ 6 ইঞ্চি ব্যাটার অন ফ্রন্ট। তো এখন আমরা হচ্ছে ডি এর ভ্যালুটা
কভার বাদ দিয়ে যেটা বের করি আর কি থিকনেস থেকে। কভার আমরা মোটামুটি সয়েলের নিচে মাটির নিচে যাই থাকতেছে 4 ইঞ্চি ধরে নিছি এই বইয়ে। সো উপরে আমার ডি এর ভ্যালুটা হবে 12 - 4 8 ইঞ্চি, আর নিচে আমার ডি এর ভ্যালুটা হবে হচ্ছে 14 ইঞ্চি। আমরা ছোটবেলায় যে সূত্র করছি বা সিটি 1-এ যে সূত্র করছি, মোমেন্ট সমান সমান কি, এ এস ফাই এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। এখানে সেম জিনিসই করব, ফাই এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। স্মল এ যেটা, স্মল এর ভ্যালুটা আমরা অ্যাজিউম করে নিব হচ্ছে 2 ইঞ্চ, ফার্স্ট সিটিতে যেটা করছিলাম। তাইলে 2 ইঞ্চ অ্যাজিউম করে নিলে আমার মোমেন্ট টার্ম অর্থাৎ ডি মাইনাস এ বাই টু সেটা আসে হইতেছে 14 - 2/2, 13 ইঞ্চ। আর ডি মাইনাস এ বাই টু পাইলাম, এফ ওয়াই আমি জানি 40 KSI, ফাই আমি জানি 0.9, মোমেন্ট বের করে নিছি আমি 448, আমার আননোন খালি এএস। এই এএসটা তাহলে আমার ক্যালকুলেট করে আসতেছে 0.96 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এই ভ্যালুটা আসতেছে পার ফিটে। তো আমি তাইলে স্পেসিং যদি বের করতে চাই, আমি জাস্ট ঐকিক নিয়মে বের করব যে মানে কোন বার কত স্পেসিং এ বসাবো। এখন ইউজুয়ালি আর কি মাটির নিচে যে ফুটিং এর জিনিসপাতি এগুলাতে আমরা নাম্বার 6 নাম্বার 7 এই টাইপের ইউজ করি, অথবা আহ ইসের জন্য টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য মনে হয় নাম্বার 4, আমি এটা ভুলে গেছি, এই ম্যাথেরই লাস্টের দিকে আছে। তো স্টেমের জন্য নাম্বার 6ই আমরা ইউজ করব এখানে। তো নাম্বার 6 ইউজ করে আমি যদি ঐকিক নিয়ম করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আসে। এই জিনিসটা আমি যদি প্রোভাইড করি নাম্বার 6 আর 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে, তাহলে হচ্ছে আমার পার ফিটে প্রোভাইডেড এরিয়া অফ স্টিল আসে হচ্ছে 1.06 ইঞ্চি স্কোয়ার। তাইলে রো আমার আসে কত, এএস বাই বিডি, এটা করলে 0.0063 আসে, যেটা কিনা আমার মিনিমাম রিইনফোর্সমেন্টের ক্রাইটেরিয়ার চেয়ে বড়, ম্যাক্সিমামের চেয়ে ছোট। সো আমার এটা ওকে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস ব্লক চেক, অর্থাৎ স্মল এ যে অ্যাজিউম করে নিছিলাম 2 ইঞ্চি, সেটা ঠিক আছে কি। এখানে এই সমস্ত সূত্র দেওয়ার দরকার নাই। কম্প্রেশন মানে কি, টেনশন, টেনশন মানে কি এএস এফ ওয়াই, এএস আমি পাইছি, এফ ওয়াই দিয়ে গুণ করব, তাইলে হচ্ছে টেনশন বা কম্প্রেশন যেটাই বলি 34.5 পেয়ে যাচ্ছি। এখন কম্প্রেশন সমান সমান আহ কি ছিল আমাদের 0.85 এফসি প্রাইম এ বি। সেখান থেকে স্মল এটা আমি বের করে নিয়ে চেক করে পাবো হচ্ছে 1.25 ইঞ্চি। আমরা অ্যাজিউম করে নিছিলাম 2 ইঞ্চি, তার চেয়ে ছোট আসছে, সো ওকে। এটা হচ্ছে আমার স্মল এ চেক, যেটা কিনা কিনা আমরা বলতেছি কম্প্রেসিভ স্ট্রেস ব্লক চেক। এরপরে হচ্ছে আমার শিয়ার চেক। শিয়ার চেকের জন্য আমার হচ্ছে ভিইউ সমান সমান 5 ইসি হচ্ছে কিনা সেটা চেক করা লাগবে, মানে ভিইউ হচ্ছে 5 ইসির চেয়ে সমান বা ছোট হইতে হয়। তো ভিইউ কত আমার 7.46 ডিভাইডেড বাই বিডি। 7.46 এর ভ্যালুটা আসছে এই যে পিএইচ এর যে ভ্যালুটা অর্থাৎ শিয়ার ফোর্স যেটা ছিল সেটার থেকে, আমি বিডি ফাই করে হচ্ছে তোমার ফ্যাক্টর যে ভ্যালু সেটা পাচ্ছি। আর 5 ইসি তো ওই যে 2 শিয়ারের জন্য 2√FC প্রাইম করে আগেই পাইছিলাম, এটার সাথে কম্পেয়ার করে দেখতেছি যে শিয়ার ওকে আছে। আচ্ছা, এর পরের পার্টটা হইতেছে তোমার এই যে নেক্সট আমরা যে ডিজাইন করব ওইটার জন্য ইম্পর্টেন্ট, মোমেন্ট কম্পিউটেশন ফর স্টিল কাট অফ। আমরা যে স্টিলটা ইউজ করছি সেটা যদি আমি থ্রু আউট দা 15 ফিট বসাইতাম সেম স্পেসিং এ, তাহলে দেখা যাইতো আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। কজ আমার অ্যাকচুয়ালি উপরের দিকে মোমেন্টটা কম। কিরকম কম, লেংথের সাথে হচ্ছে তোমার থার্ড পাওয়ারে মোমেন্ট কমতে থাকে। কারণ কি, আমাদের এটা ট্রায়াঙ্গুলার প্রেসার ডিস্ট্রিবিউশন। সো সেখান থেকে যদি আমি শিয়ার নিই, সেখান থেকে যদি আমি মোমেন্ট নেই, আমার ডিস্টেন্সের থার্ড পাওয়ার চলে আসে আর কি। তো এত যেহেতু রিডিউসড হচ্ছে, আমার প্যারাবোলিক একটা ফর্ম চলে আসতেছে আর কি ডিস্ট্রিবিউশনের, আমার তো এই মোমেন্টটা থ্রু আউট দা লেন্থ ইউজ করার দরকার নেই। সো আমরা একটা সার্টেন পজিশনের পরে যে কাট অফ পয়েন্ট ইউজ করব এবং স্টিলের পরিমাণকে কমাই দিব। স্টিলের পরিমাণ কতটুকু কমাবো, আমরা হচ্ছে যতটুকু প্রোভাইড করতেছি তার হাফ পরিমাণ প্রোভাইড করব। তো এখানে যেটা হইতেছে, আমরা যে মোমেন্টটা বের করছি 448 কিপ ইঞ্চ, সেটা আমার একদম বটমে কাজ করতেছে। অ্যাট বটম এম সমান সমান 448 কিপ ইঞ্চ। বটম থেকে আমি যদি 5 ফিট উপরে উঠি অর্থাৎ এই 10 ফিট লেভেল, সেখানে গেলে আমার হচ্ছে
448 গুণ 10/15 কিউব ঐকিক নিয়ম করে আসতেছে। আর 5 ফিটে গেলে হচ্ছে 448 গুণ 5/15 কিউব, এই দুইটা ভ্যালু আসতেছে। এই পার্টটা কি বুঝতে পারছো, এই মোমেন্টের পার্টটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি 3টা পজিশনের জন্য 3টা মোমেন্ট পাইলাম। আচ্ছা, এটা আমি রেখে দিলাম এখন। এরপরে আমার রেজিস্টিং মোমেন্ট অফ স্টিল লাগবে। অর্থাৎ আমি এখানে যেই জিনিসটুকু করছি সেটা কিন্তু আমার ক্যাপাসিটি ছিল, আহ না সরি ডিমান্ড ছিল, যে 448 আমার ডিমান্ড ছিল সেই অনুযায়ী করছি। এখন আমি স্টিল তো একটু বেশি প্রোভাইড করছি, সো রেজিস্টিং মোমেন্ট আমার আরেকটু বেশি আসবে। তো আমরা সেই মোমেন্ট গুলা বের করবো। বটমে আমার মোমেন্ট আসবে কত, 5 AS FY D - A/2 করে 496 আসতেছে। টপে যে আমার 5 AS FS আর কি, আর এটা হচ্ছে D - A/2। এখন টপে আমার থিকনেস হচ্ছে 8 ইঞ্চি, তাইলে আমার মোমেন্টাম কত হবে, D - A/2 করলে এখানে আমি আবার যেহেতু আমার থিকনেস কমে গেছে, স্মল এর ভ্যালুটা আগে যেমন 2 ইঞ্চি অ্যাজিউম করছিলাম, এখানে আমি আরেকটু কম অ্যাজিউম করবো, অর্থাৎ 1 ইঞ্চি অ্যাজিউম করবো। তাহলে D - A/2 আসে হচ্ছে আমার 7.5। তো সেখান থেকে আমি টপের মোমেন্ট পাচ্ছি 286 কিউব। এই ডেটাগুলা দিয়ে এবার আমার হচ্ছে ডিজাইন করা লাগবে এই পার্টটুকু। আচ্ছা, এই পার্টটুকু হচ্ছে পরীক্ষার হলে গ্রাফে আঁকবা। গ্রাফে এঁকে নিয়ে এখান থেকে আমাদের আর কি একটা ভ্যালু বের করতে হবে। তো গ্রাফে ঠিকঠাক স্কেলিং এ আঁকা লাগবে আর কি। এখানে আমরা যেটা করতেছি, ফার্স্টে এই 5 ফিট, 10 ফিট, 15 ফিট তিনটাকে আইডেন্টিফাই করলাম। 5 ফিটে আমার হ্যাঁ, 5 ফিটে আমার মোমেন্ট আসছে 17 ফিট, 17 ইঞ্চ। 10 ফিটে আসছে 133, আর 15 ফিটে আসছে 448। এই তিনটাকে আমি প্লট করব, 17, 133, 448। যেহেতু এটা আমার থার্ড পাওয়ারে যাইতেছে ডিস্টেন্সে, সো আমি এটাকে এভাবে প্যারাবোলিক ফর্মে যোগ করে দিব। এরপর আমার এইখানটা যেটা ছিল রেজিস্টিং মোমেন্ট অফ স্টিল, টপে ছিল হচ্ছে 286, বটমে 496, এই দুইটা পয়েন্ট প্লট করব। টপে 286, বটমে 496 প্লট করে আমি যোগ করে দিব। এরপরে এই জায়গাটা একটু দেখো, এখানে আমরা প্রোভাইড করছি কতটুকু স্টিল, এরিয়া ইউজ করছি আমি 1.06, অর্থাৎ নাম্বার 6 5 ইঞ্চি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে। নাম্বার 6 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা হচ্ছে কাট অফ বাদ দিয়ে। আমি যদি কাট অফ করি, কাট অফ করা মানে কি, আমি স্টিলের পরিমাণ অর্ধেক করে ফেলতেছি। এখন স্টিলের পরিমাণ অর্ধেক করা আর স্পেসিং এর পরিমাণ ডাবল করা, দুইটার মিনিং একই। সো আমার হচ্ছে নাম্বার 6 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার না লিখে আমি যদি নাম্বার 6 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স লিখি, সেটা কিন্তু টেকনিক্যালি স্টিল হাফ করা বুঝাই দিতেছে। স্টিল যদি আমি হাফ করে দিই তাহলে আমার মোমেন্টও হাফ হয়ে যাবে। তো কাট অফের জন্য আমার মোমেন্টটা কি হবে, 286 অর্ধেক 143, আর এই 496 এর অর্ধেক 248। এই দুইটাকে কানেক্ট করে আমি একটা লাইন টানতেছি। এইটা একটা ছিল, এটা একটা ছিল, এইটা একটা ছিল, এই তিনটা লাইনের ব্যাপারটা কি বুঝতে পারছো? 496 হ্যালো, কে অর্ধেক কেন করলাম? মানে ওইটা তো আমি ঠিক রাখতেছি না নিচে। নিচে ঠিক রাখতেছি আমি আপাতত লাইন টানার জন্য, নাহলে আমার যদি নিচে কোনো পয়েন্ট না থাকতো আমি তো এই স্ট্রেট লাইনটা পাইতাম না। ও আচ্ছা। আচ্ছা, এই পার্টটা কি বুঝতে পারছো? হ্যাঁ, একটু বুঝছি, হ্যাঁ। ওকে, এই তিনটা লাইন তো পাইলাম, মানে দুইটা স্ট্রেট লাইন একটা কার্ভ লাইন। এখান থেকে আমি এখন ডিসাইড করব যে আমার কাট অফ পয়েন্টের জন্য মোমেন্ট কত হবে। আমি এটুকু একে রেখে দিব, এখন আমি কম্পিউটেশন ক্যালকুলেশন আসবো। ক্যালকুলেশনে কি আসতেছে, কম্পিউট লেভেল অফ কাট অফ ফর নাম্বার 6 এট 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। 10 ইঞ্চি বলতে ওই যে স্টিল হাফ করে দিছি আর কি। স্টিল হাফ করার মানে হচ্ছে আমার স্টিলের আগের এরিয়া ছিল 1.06, এখন সেটা হাফ করে আসতেছে 0.53 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন আমি রো বের করবো এই রিডিউসড এরিয়ার জন্য, AS/BD। এখানে দেখো এএস হচ্ছে 0.53 অর্ধেক, বি তো পার ফিটের জন্য, সো 12 ইঞ্চি আসতেছে। ডি এর ভ্যালু নিছি আমি 11 ইঞ্চি। 11 ইঞ্চি কোত্থেকে আসতেছে, আমাদের ওই যে থিকনেসের
উপরে ডি এর ভ্যালু নিয়েছিলাম 8 ইঞ্চি আর নিচে নিয়েছিলাম 14 ইঞ্চি, এই দুইটা অ্যাভারেজ করে পাচ্ছি 11 ইঞ্চি। যেহেতু আমার এক্সাক্ট উপরেও কাট অফ না, এক্সাক্ট নিচেও না, মাঝামাঝি একটা পয়েন্টে, তাই আমরা ডি এর ভ্যালুটা অ্যাভারেজ নিতেছি। তো এই রোটা আমি পাচ্ছি হচ্ছে 0.004। এখন কথা হচ্ছে 0.005 ছিল আমার মিনিমাম রিইনফোর্সমেন্টের ভ্যালু। তো আমাদের একটা কনভেনশন আছে যে যদি মিনিমামের চাইতে কম আসে রো এর ভ্যালু, তাহলে আমরা 33% হচ্ছে স্টিল বাড়াই দিই। তো সেই কনভেনশন অনুযায়ী আমাদের এখানে 33% মোমেন্টে গুণ করা উচিত ছিল, কারণ আমার কি, এরিয়ার সাথে মোমেন্ট হচ্ছে তোমার লিনিয়ারলি কানেক্টেড। অর্থাৎ এই জিনিসটা কি, আমার এ এস এফ ওয়াই D-A/2। আচ্ছা ভালো কথা, এখানে হচ্ছে D-A/2 আর নাই যেহেতু ডিটা আমি শিওরলি জানি না কত, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট। তো এখানে D-A/2 না রেখে ডি নিছে আর কি, 11 ইঞ্চি নিছে। তো AS/FY ডি D-A/2 বা মোমেন্টার 5, এটা করে মোমেন্টটা পাইছে। এরিয়াটা 33% বাড়ানো উচিত ছিল, কিন্তু এরিয়াটা 33% কমাইছে, মানে 1.33 দিয়ে ভাগ করছে। এই পার্টটা আমি বুঝতে পারিনি, এটা কেন করছে। এই পার্টটা নিয়ে কি আইডিয়া আছে? রো হচ্ছে আমাদের মিনিমামের থেকে বেশি আসছে। মিনিমামের চেয়ে কম আসছে, 5% আমার মিনিমাম, 4%, 5% না, 0.005 হচ্ছে মিনিমাম, আমার আসছে 0.004। কনভেনশন হচ্ছে যদি আমার মিনিমামের চেয়ে কম আসে তাহলে আমি 33% রো বাড়াই দিব, মানে রিইনফোর্সমেন্ট বাড়াই দিব। অর্থাৎ যা রিইনফোর্সমেন্ট আছে তার সাথে 1.33 গুণ করব। তো এরিয়া যদি আমি 1.33 গুণ করি, তাহলে আমার মোমেন্টও তো 1.33 গুণ হওয়ার কথা। এখানে 1.33 দিয়ে ভাগ দিছে, কেন ভাগ দিছে এটা আমি বুঝি, মানে আমার হিসাব অনুযায়ী 1.33 দিয়ে গুণ করার কথা ছিল। তো এখানে বানান কি আসোস। লিখছে যে রিডিউসেস আচ্ছা, এটা নাকি ডি স্যার কাইন্ড চলতেছে অফ এল ব্যাখ্যা কমতেছে। দিছে যে স্মল ডি মানে থিকনেস রিডিউস হয়, মোমেন্ট রিডিউসড হয়ে যাইতেছে, এরকম কিছু একটা। আমি আসলে এই জিনিসটার মিনিং কিছু বুঝি না, আমি জাস্ট লিখে রাখছি। হুম। এটা স্যারকে ওই জিজ্ঞেস করবো গ্রাফটা আমরা। অনুযায়ী হিসাব করলেও তো মুভমেন্ট বাড়ানোরই কথা না? আমি আসলে ওই এই গ্রাফটা জায়গাটায় ওয়াইজ হিসাব করলেও তো মুভমেন্ট বাড়ার কথা না? বুঝি নাই। বলছি যে উপরে উপরে তো হ্যাঁ, রিইনফোর্সমেন্ট বাড়লে মুভমেন্ট বাড়তেছে, সো হ্যাঁ, হ্যাঁ, এটাই তো ওই বলতেছি অনুসারেও যে তো আমার বাড়ারই এএস কথা। যত বাড়বে মোমেন্ট তো তত বাড়বে, তো আমি তো এএস এখানে ইনক্রিজ করে দিতেছি, তাইলে ক্যান মোমেন্ট রিডিউস করতেছি। হুম। আচ্ছা, এটা তাহলে স্যারকে জিজ্ঞেস করা যেতে পারে। আচ্ছা, এখন এই মোটামুটি জায়গাটা আমি বুঝি না, ঠিক। এই কনফিউশন ছিল একটা গেল। তো এখানে ক্যালকুলেট করে আমি মোমেন্ট পাচ্ছি হচ্ছে 158। এখন এই যে এই 158, এই জিনিসটা হইতেছে আমি আমার ডিমান্ড আর কি, কাট অফের জন্য ডিমান্ড। তো আমার ডিমান্ডের কাজটা কি, এই বাঁকানোটা, এই জায়গাটাই আমি ওই যে স্কেলিং করে যেহেতু আঁকছিলাম, এখন 158 আইডেন্টিফাই করতে পারবো এই পয়েন্টটা। ঠিক আছে, অর্থাৎ আমার কাট অফ শুরু হবে হচ্ছে এখান থেকে। এখন কনভেনশন যেটা বলে আমরা ডিরেক্ট যেখানে ক্যালকুলেট করে কাট অফ পয়েন্টটা পাচ্ছি সেখানেই কাট অফ দিব না, আমরা সেফটির জন্য, মানে ফ্যাক্টর অফ সেফটির জন্য একটু উপরে নিব কাট অফ পয়েন্টটা। কত উপরে? এলডি পরিমাণ উপরে। ওই যে আমরা টপ বারের জন্য এলডি বের করছিলাম না, 49 × AB, মনে আছে? এইখানে আমার এই সূত্রটা লাগবে, 49 × AB। আমরা 6 নাম্বার বার ইউজ করতেছি, 6 নাম্বারের এবি হচ্ছে 0.44। তো এটা বসাই দিয়ে আমি এলডি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1.5 ফিট। তো আমার ক্যালকুলেট করে এখানে, আচ্ছা দাঁড়ান, clumsy মিস। হ্যাঁ, ক্যালকুলেট করে এখানে আহ 10.5 ফিট মতন আসছিল। এটা আমি বুঝছো খাতায় আঁকছিলাম, মানে একে দেখে স্কেলিং করে আমার অ্যাকচুয়ালি 10.5 ফিট আসে না, এখানে বইয়ে যেটা লিখছে 10.5 ফিট, আমার 10 ফিট 10 ইঞ্চি মতন আসে আর কি, স্কেলিং যদি করি মোটামুটি ভাবে। তো
তো বইয়ে লিখছে 10.5 ফিট, এখন এটা তো এক একজনের এক এক রকম আসবে, তো ওইটা আর কি মনে হয় না বেশি একটা বড় ইস্যু হবে। যাই হোক, সেই 10.5 ফিট থেকে আমি যদি ডেভেলপমেন্ট লেন্থ অর্থাৎ 1.5 ফিট উপরে উঠি, তাহলে আমার 9 ফিট ডিস্টেন্সে হচ্ছে কাট অফ হবে। এই পার্টটুকু বুঝছো? হ্যাঁ আচ্ছা, তো 15 ফিটের মধ্যেও 9 ফিট উপরে থেকে যদি কাট অফ হয়, তাহলে আমার নিচে থাকে 6 ফিট, এখানে 6 ফিট দেখাইছে। উপরে 2 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমরা রড বসাবো না আর কি, কভার রেখে দিছি, এটা 2 ইঞ্চি দেখাইছে। আর বাকি থাকে তাইলে কি 8 ফিট 10 ইঞ্চি এটুকু দেখাইছে। এখন এই যে আমার এই গ্রাফ, এই গ্রাফের এই পার্ট দেখো ডটের, আর এই পার্টটা হচ্ছে সলিড লাইন। সলিড লাইন অ্যাজ ইন আমি ডেভেলপমেন্ট, এটা তো আমার কাট অফের জন্য লিনিয়ার লাইন ছিল। তো এই যে ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত আমি এই কাট অফটার রড বসাবো, তো আমার মোমেন্ট আসবে এটুকু। তারপরে ডেভেলপমেন্ট লেন্থ থেকে এই যে আমার অ্যাকচুয়ালি যতটুকু আর কি কাট অফ হয়ে যাইতো সেটুকু আমি ট্রানজিয়েন্ট টাইপ করে দিব। তারপরে আমি হইতেছে আহ এখানে হইতেছে তোমার ইসে যাব, কাট অফ ছাড়া যে অ্যাকচুয়াল রডের ইয়া লাগতো, 6 নাম্বার 6 8 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেটাই যাবো। তো বাকি পার্টটুকু হচ্ছে আমি ড্যাশ রাখবো আঁকার সময়, আর এটুকু আমি সলিড করে দেবো। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার স্টেমের ডিজাইন। এটা কি বুঝতে পারছো? মানে এখানে কি কোনো ইয়ে আসছে, তোমাদের কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ও আচ্ছা, মোটামুটি আরেকটা বুঝতে জিনিস পারছি, বুঝিনি। এটা বুঝতে পারতেছি না যে এক্সামে এটা কেন করবো। বুঝি নাই। কখন করবো এক্সামে এগুলো? ও আচ্ছা, আর এখানে হচ্ছে একটা জিনিস এক্সট্রা ঢুকাই দিছে, 14 ইঞ্চি প্লাস এসটিডি হুক। এসটিডি হুক মানে কি? স্ট্যান্ডার্ড হুক। এটা হচ্ছে তোমার স্টেম আর বেজের মধ্যে একটা কানেকশনের জন্য এই হুকটা ঢুকাই দিবা আর কি। এটার ভ্যালু 14 ইঞ্চি কেন এটা আমি জানি না, এটা জাস্ট লিখে দিবা। আর এখানে হচ্ছে এবার বেজের ডিজাইন। বেজের ডিজাইনে ওই যে ওইখানে একটা কথা বলা ছিল যে সামেশন অফ ভি ওভার ফ্রন্ট বি/3। তো এইসব কথার কোনো দরকার নাই, এখানে দেখো আমাদের বেস হচ্ছে 10 ফিট, তো হচ্ছে 3 ফিট। আমরা জাস্ট ঐকিক নিয়ম করবো যে 10 ফিটের জন্য আমার সামেশন অফ ভি 18.75, অতএব 1 ফিটের জন্য এত, অতএব 3 ফিটের জন্য এত। এভাবে করে ঐকিক নিয়ম করে জাস্ট আমি 2 এর উপরে সামেশন অফ ভিটা বের করবো, হয়ে গেল। এই যে তাইলে এই 18.75 গুণ 3/10 আসে 5.63 কেএসএফ। এখানে কোয়েশ্চেন আছে আমার। এখানে কোয়েশ্চেন যেটা, ওরা সয়েলের যে বেস, এটার উপরে যে ইয়া আছে, মাটিটা আছে, ওইটা আর কনক্রিট, এই দুইটার জন্য যে প্রেসার ইনডিউসড হচ্ছে সেটাকে এই প্রেসার থেকে বাদ দিছে। লাইক এই পেজে যদি আমি আসি, দাঁড়াও, এটা হচ্ছে আমার টো। এই টো এর এইটুকু হচ্ছে আমার সয়েল, এইটুকু হচ্ছে আমার কনক্রিট। তো বেস শিয়ার গুলা কাজ করে আসলে এভাবে, মানে রেজিস্ট্যান্স ভাবে বেস শিয়ার যে কাজ করে সেটা এভাবে কাজ করে। তো ওরা যেটা করছে, বেস শিয়ার যতটুকু আসতেছে, ও আচ্ছা না, একটু দাঁড়াও, তো ঠিক বলছে তো। আচ্ছা না, এটুকু বুঝতে পারছি। হুম, আমার বেস শিয়ার হচ্ছে এই 5.63 কেএসএফ, এটা উপরের দিকে কাজ করতেছে। তো নিচের দিকে আমার কি কাজ করতেছে? সয়েলের ফোর্সটা আর এই এইটুকু কনক্রিটের ফোর্স, এই দুইটা ওর ওয়েট আমি বাদ দিলে তাইলে হচ্ছে উপরের দিকে অ্যাকচুয়াল কতটুকু অ্যামাউন্টের প্রেসার কাজ করতেছে সেটা পাবো। তো সামেশন অফ ভি থেকে আমি হিসাব করে 5.63 পাইছিলাম। ওয়েট অফ সয়েল হচ্ছে আমার এটুকু, লেংথ 2 ফিট, তাইলে 2 ইন্টু সয়েলের রো এটুকু করে পাচ্ছি 0.25। আর ওয়েট অফ কনক্রিট আমার কি আসতেছে, এটুকু হচ্ছে 1.5 ফিট, 1.5 গুণ 0.15 করে পাচ্ছি 0.23। এই দুইটা গুণ করে এই দুইটা যোগ করে 0.48 পাচ্ছি। তো 5.63 থেকে 0.48 দিলে 5.15 কেএসএফ পাচ্ছি। এটা হচ্ছে আমার নেট প্রেসার। ঠিক আছে, হ্যাঁ এরপরে
কত জানি ছিল, 5.15। হ্যাঁ, এইটুকু আমরা ধরে নিচ্ছি যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আছে এই 5.15 কেএসএফটা। এখন আমার এটুকু 1.5 ফিট হচ্ছে টোয়ের যে থিকনেস। তো তাহলে স্মল ডি এর ভ্যালু হবে কি, 1.5 ফিট মাইনাস 4 ইঞ্চি মানে 14 ইঞ্চি। তো এরপরে আমি সেম ভাবে মোমেন্ট বের করব। এখান থেকে আমার মোমেন্ট আর্ম কত হবে, এই 3 ফিটের অর্ধেক, 1.5 ফিট। তো তাইলে আমি ফার্স্টে শিয়ার বের করি, 5.15 গুণ 3 করে হচ্ছে ফোর্সটা বের করলাম। তার সাথে হচ্ছে 1.5 ফিট গুণ 12 ইঞ্চি করে আমি 278 কিপ ইঞ্চ মোমেন্টটা বের করলাম। এরপরে মোমেন্ট থেকে আমি এএসটা বের করবো, ওই যে আগে যেভাবে করছিলাম, যে এম সমান সমান ফাই এএস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস a/2। এটা করে আমি এএস এর ভ্যালু পাইলাম 0.59 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন 0.59 তো এএস, এএস বাই বিডি যদি আমি করি তাইলে হচ্ছে 0.0035 আসে, যেটা কিনা আমার 0.005 হচ্ছে ছোট। অর্থাৎ আমার এখানে এই যে 33% বাড়াতে হবে। তো আমার এএস কত ছিল, 0.59, 0.59 কে এই যে 33% বাড়াইছি, মানে 0.59 গুণ 1.33 করছি। এখানে আসতেছে আমার 0.8 ইঞ্চি স্কোয়ার পার ফিট, যেটা কিনা আমার আলটিমেট রিকোয়ার্ড এএস। আমি যদি 6 ইঞ্চি বরাবর, মানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে নাম্বার 6 রড প্রোভাইড করি, তাহলে আমার প্রোভাইডেড এএস হবে হচ্ছে 0.88 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো সেটা আমার এটাকে স্যাটিসফাই করে যাইতেছে, তাইলে এটা গেল, এটা আমি প্রোভাইড করলাম। আর এখানে দেখাই নাই, স্মল এর চেকও দেখাই নাই, শিয়ারের চেকও দেখাই নাই, যেটা কিনা স্টেমে দেখাইছিল। তো পরীক্ষার হলে তো আর তোমার সবগুলা ম্যাথ দিবে না, যদি তোমার হচ্ছে টো এর পার্টটা দেয় তখন তুমি অবশ্যই এখানে দেখাই দিবা স্মল এর চেকটা যে ওকে, আবার শিয়ারের চেকটাও ওকে। এখানে একটা জিনিস আছে, ডেভেলপমেন্ট লেংথ। যদিও আমরা ডেভেলপমেন্ট লেংথ ওই যে বটম বার টপ বারের জন্য সূত্র বের করছিলাম, কিন্তু এই টো হিল দুই কেসেই আমরা দেখবো যে এখানে ওইটা দিয়ে কোনো ক্যালকুলেশনই করে নাই। জাস্ট একটা লাইন বলছে এক্সটেন্ড ফুল বেস উইথ, দেয়ারফর এলডি ওকে। তো এখানে এক্সটেন্ড ফুল বেস উইথ এই জিনিসটার অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি, এটা আমি বুঝি না, এটা কি জানো? মানে কেন আমি ফুল বেস উইথ নিচ্ছি, সিটি 1-এ কিন্তু ওইভাবে করি না। তো এখানে দেয়ার সিগনিফিকেন্স। আচ্ছা, এক্সটেন্ড ফুল বেজ উইথ মানে কি, মানে থ্রু আউট ফুল বেজ আমি ডেভেলপমেন্ট লেনটা কনসিডার করবো, এটার মানেটা কি এটা? তাই তো মনে হইতেছে। হুম, এটা কি মানে সেফটির জন্য বললো মানে নাকি? টোতে হচ্ছে যে রেইনফোর্সমেন্ট আসবে ওইটাই পুরোটা বেজে দিয়ে দিব। আহ হুম, টোতে যে রিইনফোর্সমেন্ট আসবে, কারণ হিলেও কিন্তু সেম কথা বলছে। এই যে হিলের পার্টে যখন ক্যালকুলেশন করব, হিলের পার্টেও এই যে এক্সটেন্ড ফুল বেস উইথ দেয়ার ফর এলডিও। তো আমি আসলে শিওর না এটার মিনিং না, কি। আমার মনে হচ্ছে যে ওরা বলতে চাচ্ছে যে ফুল বেজ উইথ যা আছে এটা পুরোটা জুড়ে আর কি দিবে, এই জন্য মানে ডেভেলপমেন্ট এই লেন্থটা। একদম এই পর্যন্ত ডেভেলপমেন্ট লেংথ মানে কি, একটা পোর্শনের পর্যায়ে আমি থেমে যাচ্ছি, তো এখানে হ্যাঁ, সেটাই। থাকবে না, এ পর্যন্ত না ঢুকাই থেমে দিবে। ফুল যাচ্ছে, এটা এটা বলতেছে আমার লাগতেছে, হ্যাঁ। কিন্তু কেন, তো মানে এখানে এটা রেইনফোর্সমেন্টটা কি নিচে নাকি উপরে, মানে এই টপ নাকি বটম? আছে এই যে, এখানে হচ্ছে টপ বটম বোথ। হিলেও সেম? হ্যাঁ হ্যাঁ। দুইটাই যদি আমি দুই পাশ থেকে মানে এক্সটেন্ড করে দিই এটা তো অনেক, কি মানে অনেক কনজেশন হয়ে যাবে না? কি হলো তাহলে? এখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে আমার টো আর হিল দুইটারই রিকোয়ার্ড ইয়া আসতেছে নাম্বার 6 at 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার টু সেন্টার। মানে টো আর হিলে আমার প্রোভাইডেড রিইনফোর্সমেন্টের কোনো পার্থক্য নেই। সো তাহলে এটা এক্সটেন্ড করে দিলে তো ওইটা হয়ে যেত। হ্যাঁ, এই হিসাবেই কি করছে, মানে আমি আসলে শিওর না। লাইক এইগুলা কিন্তু তোমার দাঁড়াও, হ্যাঁ এই যে এই বারগুলা আর কি,
আমি এই পর্যন্ত বসাই দিতেছি, একদম এভাবে বসাই দিতেছি, এভাবে বসাই দিতেছি, লাইক একটা রডই বসাইতেছি এরকম। হ্যাঁ, এটা হইতে পারে। মানে একটা রডই না, মানে যতগুলো রড আছে হ্যাঁ ওগুলা মানে ওই মানে তো এন্ড টু এক এন্ড। হিসেবে বসাই নিতেছি। জানি না, আমি এই জায়গাটায় কনফিউজ আচ্ছা, আসলে। এটা দেখ। এটা মনে হয় কি ওই দুই পাশে একই আচ্ছা, এটা তো এত রেইনফোর্সমেন্ট আসবে, হিল ইম্পর্টেন্ট আর না, টোতে। লেখা দিলাম। হ্যাঁ, দুই পাশে একই রিইনফোর্সমেন্ট আসছে। না আসলে মনে হচ্ছে যে মিলাই দিব আর কি, মানে একই আসবে এরকম কিছু একটা। তো তার সাথে ডেভেলপমেন্ট লেন্থের সম্পর্ক কি? ডেভেলপমেন্ট লেন্থ মানে তো আমি আরে মানে কতটুকু। ডেভেলপমেন্ট লেন্থটা তো মানে আমরা ইউজুয়ালি দেখি হচ্ছে যে এনাফ আছে নাকি জায়গা, তাই তো? হ্যাঁ হুম হ্যাঁ, হুম। এখন তারা মনে হয় ধরে নিছে যে আছে জায়গা নাকি। আগের কোথাও কি এই জিনিসটা চেক দিছি আমরা ডেভেলপমেন্ট লেন্থে, সিটি ওয়ানের গুলাই দিছি, যে জায়গা সবগুলাই। আছে? সিটি ওয়ানের সব না না, ফুটিং এর মাথায় সিটি দিছি। ওয়ান না, মানে এই ম্যাথে এর আগে। ও, স্টেমে আর ডেভেলপমেন্ট লেন্থ কি? বেজেই তো তোমার ডেভেলপমেন্ট লেন্থের পার্টটা আসে। স্টেম তো কলামের মতো। না, হ্যাঁ সেটা ঠিক আছে, তাইলে মেবি আচ্ছা, এখানে যদি ডেভেলপমেন্ট লেন্থ আমরা একটা চেক দিতাম তাহলে কি করতাম? ওই সূত্রতে বসাই তো ওই একই তো আসতো, হ্যাঁ, 40.9 এবি আসতো না নাকি? একই আসতো না? কি বললা বুঝি নাই। ফর্টি বলছি পয়েন্ট যে নাইন ও আচ্ছা, হ্যাঁ, বটম বারের জন্য হচ্ছে 29 পয়েন্ট সামথিং, আর টপ বারের জন্য হচ্ছে 40.9 এবি। মানে পুরো বেজের উইডথের থেকে ওটা কমই আসতো আর কি, বাট একটু বাড়ায় হ্যাঁ দিছে। সেটাই বলতেছি, মানে এই জন্য এটা মানে সমস্যা নেই, বেশি এটা একটা হচ্ছে ঠিক না। ঠিকই আছে। এটা পরীক্ষার হলে আসলে কি আমি এটা লিখে দিব, তাই তো? এটাই লিখে হ্যাঁ দিবেন, মানে আরে পুরাটা, ম্যাথ মুখস্থ কারণ আমার কইরা, ওই পাশেও ম্যাথ রিকোয়ারমেন্ট মুখস্থ, আছে, তো এটা বাড়াই দিলেই তো হইতেছে। ম্যাথ সব মুখস্থ। তাই। আচ্ছা, মেনে নিলাম। ওকে, তো টো গেল। টো এর হিসাবে পর্যন্ত, এবার হিলের হিসাবটা, ঠিক আছে? হিলের হিসাবের জন্য আমাদের একটু ফিগারটা দেখা লাগবে আবার। দেখো, হিল হচ্ছে আমার টো এর উপরে যেমন সয়েল পুরোটা একদম হরাইজন্টাল ছিল, হিলের উপর কিন্তু সয়েলটা হরাইজন্টাল না, এটা হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় আছে। তাহলে হিলের উপর প্রেসার ডিস্ট্রিবিউশনটা একদম ইউনিফর্ম হবে না। স্টেমের একদম সাথে অ্যাডজাসেন্ট যে পোর্শন আছে হিলের, এখানে সয়েলের হাইট হচ্ছে 15 ফিট, আর হিলের একদম লাস্ট পজিশন যেখানে ব্যাকফিলের সাথে কানেক্টেড যেখানে, সেখানে আসতেছে হচ্ছে 15 ফিট প্লাস 1.83, মানে কত, 16.83 ফিট। তো এই জন্য মানে হাইট যেহেতু আলাদা, সয়েলের প্রেসার ডিস্ট্রিবিউশন হচ্ছে আলাদা আসবে। তো সেই হিসাব ধরে আমি এখানে বের করছি যে স্টেমের সাথে টুকু, এই যে এখানে স্টেম, স্টেমের সাথে বেস, এই পোর্শনটা, এখানে তোমার প্রেসার আসতেছে হচ্ছে 15 ফিট, দেখছিলাম 15 গুণ সয়েলের গামা 1.88 কে এসএফ। আর হিলের নিচের হিসাব যে করতেছি আমি, এখানে আমার আরেকটা কি আসতেছে, কনক্রিট বেসের হিসাবটা আসবে। কনক্রিট কতটুকু আমার 1.5 ফিট থিকনেস, তাহলে 1.5 গুণ 0.15, এই দুইটা যোগ করে আমি পাচ্ছি এই পজিশনে 2.11 KSF স্ট্রেস আসতেছে বা প্রেসার আসতেছে আর কি। আর এই সাইডে আমার তাহলে কি হবে, 16.83 ইন্টু গামা প্লাস হচ্ছে কনক্রিট। কনক্রিট তো ইউনিফর্মই আছে, 1.5 ফিট করেই আছে, তো সেটা 0.23 আসে। এই যে 2.10-এর সাথে 0.23 যোগ করে দিছি, 2.33 আসতেছে। তাহলে স্টেমের আমার একদম বামে প্রেসার আসবে 2.11, ডানে আসবে 2.33। এই যে এখানে স্টেমের প্রেসার ডিস্ট্রিবিউশনে 2.11 আর 2.33 রাখলাম। স্টেমের ক্ষেত্রেও আমার থিকনেস হচ্ছে 1.5 ফিট, তাইলে আমার স্মল ডি এর ভ্যালু আবার 4 ইঞ্চি বিয়োগ দিলে 14 ইঞ্চি আসতেছে। এখানে আমি যেটা করব, এই প্রেসারটা যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, এটাকে আমি ট্রায়াঙ্গুলার প্রেসার হিসাবে কনসিডার করব, কারণ নাহলে ট্রাপিজয়েডাল প্রেসার হিসাবে কনসিডার করলে আমার হিসাবটা অনেক জটিল হয়ে যায়। তো ট্রায়াঙ্গুলার করার জন্য আমার কি করা লাগে, কর্ণ বরাবর একটা লাইন টানা লাগে। তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি, এটা একটা ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি। এইখানকার প্রেসার, এখানকার যে শিয়ার সেটাকে ধরি আমি V1, এখানকার যে শিয়ার সেটাকে আমি ধরি V2। তাহলে V1 কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 5.5, আর উচ্চতা কত এই শিয়ার, এই প্রেসারটা 2.11, এটা করে আমি এই পয়েন্টের শিয়ারটা পাচ্ছি 5.8। আর হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করে এখানকার শিয়ারটা পাচ্ছি আমি 6.41। টোটাল শিয়ার
পেয়ে রাখলাম হচ্ছে 12.21। আচ্ছা, টোটাল শেয়ারটা হচ্ছে ওই যে আমরা যে শেয়ার চেক দেই না, ভিইউ সমান সমান 5 ইসি হচ্ছে কিনা বা তার চেয়ে কম আসতেছে কিনা, সেটার জন্য এই ভিটা লাগবে। ওকে, এবার ইন্ডিভিজুয়াল ভি এর জন্য ইন্ডিভিজুয়াল মোমেন্ট বের করবো আমি, যেহেতু এইটার ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন বাম সাইড থেকে এইভাবে আসতেছে, মানে এই এই লোকেশনে যদি আমি মোমেন্ট টার্মটা নিই, মানে এই লোকেশন থেকে আমি যদি মোমেন্টটা নিই, তাহলে মোমেন্ট টার্ম কি হবে, এখান থেকে 1/3 ডিস্টেন্সে যাবে। তাহলে M1 হচ্ছে 1/3 অফ মোমেন্ট আর্ম কত, 5.5, 1/3 অফ 5.5, আর ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ করছি, এখান থেকে 128 পাচ্ছি। আর এই পজিশন থেকে V2 এর জন্য মোমেন্ট আর্ম কত হবে, 2/3 ডিস্টেন্স দূরে, তাই 2/3 অফ 5.5 নিয়ে আমি পাচ্ছি হচ্ছে 282 কিপইঞ্চ। তো টোটাল মোমেন্ট হচ্ছে এই দুইটা যোগ করে পাচ্ছি 410 কিপইঞ্চ। এরপরে সেম ভাবে এম সমান সমান ফাই এএস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু করবো, সেভাবে করে আমি এএস টা পাচ্ছি হচ্ছে 0.88 ইঞ্চি স্কোয়ার পার ফিট। রো যদি আমি চেক দেই, রো হবে কি 0.88 ডিভাইডেড বাই বি হচ্ছে 12, ডি হচ্ছে 14। এটা করলে কত আসে এখানে দেখায় নাই, বাট তোমার হইতেছে এই সবগুলার চাইতে বেশি আসতেছে। সো ওকে, এখান থেকে আমি হচ্ছে নাম্বার 6 বার এট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাইলাম, এই আগেরটার মতোই আসতেছে আর কি। এরপরে সেম ভাবে আমি কম্প্রেসিভ স্ট্রেস ব্লক যেটা স্মল এর ভ্যালু 2 ইঞ্চির চাইতে ছোট আসতেছে কিনা ওইটা চেক দিব, আর হচ্ছে শিয়ার ভ্যালুটাও চেক দিব, দিয়ে দুইটাই বলবো ওকে আসছে। ডেভেলপমেন্ট লেন্থ আগের ম্যাথের মতন এক্সটেন্ড ফুল বেস উইথ দেয়ারফর ওকে। এতক্ষণ ধরে আমরা যেগুলো করলাম সেগুলো ছিল তোমার হচ্ছে ভার্টিক্যাল রড প্লেসমেন্ট, এখন হচ্ছে তোমার হরাইজন্টাল রড প্লেসমেন্ট। তো হরাইজন্টাল রড প্লেসমেন্টের জন্য আমার হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ এগুলার জন্য হিসাব লাগবে। টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য আমার রো হচ্ছে 0.002, তাহলে 0.002 বিটি এটা আমার লাগবে। বি তো 12 ইঞ্চি, টি মানে থিকনেস, থিকনেস হচ্ছে স্টেমের যখন আমি হিসাব করব, উপরে আমার থিকনেস ছিল 12 ইঞ্চি, নিচে 18 ইঞ্চি, এই দুইটার এভারেজ হচ্ছে 15 ইঞ্চি। তো 0.002 ইন্টু 15 গুণ 12 করে আমার 0.36 ইঞ্চি স্কোয়ার পার ফিট হচ্ছে স্টেমের যে রিকোয়ার্ড এরিয়া সেটা আসে। সেখান থেকে এইটা মনে করো স্টেম, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আঁকাই আছে, এখানে এই স্টেমের সয়েলের দিকের যে ফেসটা, এখানে দেখো বেশি ফাঁকা ফাঁকা করে রিইনফোর্সমেন্ট বসাইছে, আর সয়েলের অপোজিটে আচ্ছা, যেটা হিলে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্টটা আমি বুঝলাম না, এটা কোনটা? ভার্টিক্যাল, ভুল বলছি আর কি, মানে যে এই শোয়ানো রিইনফোর্সমেন্ট আর কি, এটাও হরাইজন্টাল, বাট এটা হচ্ছে তোমার খাতার সাথে লম্ব, আর এইটা হচ্ছে তোমার খাতার সাথে আর কি, যে এভাবে বসানো। আচ্ছা আচ্ছা, মানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা ওইটা হচ্ছে আমরা কি মানে টেম্পারেচার শ্রিঙ্কেজ দিতেছি, আর আহ ধরলাম ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা ওইটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম। এইটাকে যদি তুমি ওয়াই অ্যাক্সিস বলো, এটাকে এক্স বলতেছি। এক্স অ্যাক্সিস বলতেছো, আচ্ছা। এক্স অ্যাক্সিস বরাবর মানে এই পাশাপাশি যেটা বসাইতেছো এইগুলা তো টেম্পারেচার শ্রিঙ্কেজ না, এটা তো তোমার এই আচ্ছা যে মেন রড যেটা সেটা। আচ্ছা আচ্ছা আর এই বরাবর যেটা সেটা হচ্ছে তোমার টেম্পারেচার শ্রিঙ্কেজ। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। আর স্টেমের ক্ষেত্রে হচ্ছে এই যে লম্বা রড গুলা আমরা ক্যালকুলেট করছি, এখন হচ্ছে এই ডটের যেগুলা আছে সেগুলা বের করতেছি। তো এই পার্টটাই যেটা হইতেছে, কোথায় জেনেছিল, হ্যাঁ, এই পার্টটাই যেটা হচ্ছে এখানে দেখো বেশি, হ্যাঁ, এই সয়েলের ফেসের সাথে যেই রড গুলো আছে সেগুলোর ডিস্টেন্স বেশি, সয়েলের থেকে অপোজিটে যেটা আছে সেটা ডিস্টেন্স কম, মানে স্পেসিং কম, আর এটার স্পেসিং বেশি আর কি। তো কনভেনশন যেটা আমার রিকোয়ার্ড যে রড, সেটার 2/3 যাবে হচ্ছে এই ফেসে, আর 1/3 যাবে হচ্ছে এই ফেসে। তো তো আমার টোটাল রিকোয়ার্ড রড ছিল 0.36 ইঞ্চি স্কোয়ার। তো তার 2/3 হচ্ছে 24 ইঞ্চি স্কোয়ার। আমি যদি নাম্বার 4 at 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাই, তাহলে সেটা আসে 27 ইঞ্চি স্কোয়ার। আর আমি যদি নাম্বার 4 স্পেসিং ডাবল করে দেই আর কি, সেটা আসে 0.13 ইঞ্চি স্কোয়ার। সেখান থেকে আর কি আমি এই পার্ট গুলা পাইতেছি। এখানে জাস্ট মাথায় রাখবা যে টেম্পারেচার সিঙ্কেজের জন্য আমরা ইউজুয়ালি নাম্বার 4 রড ইউজ করি, সেখান থেকে আর কি ক্যালকুলেট করবা যে কতটুকু স্পেসিং আসতেছে। ঠিক আছে।
এরপরে এই পার্টটা আমি আসলে জানি না এটা কোত্থেকে আনছে এইটা। স্যার কিছু একটা বলছিল সম্ভবত টেম্পারেচার শ্রিঙ্কেজের 50 থেকে 67 মেবি প্রোভাইডেড, বাট আমি আসলে বুঝি নাই, আমি মিলাইতেও পারি নাই যে এই হরাইজন্টাল শ্রিঙ্কেজ স্টিল ইন বেস, এই যে নাম্বার 4 এট 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ অ্যান্ড বটম বোথে যে ইউজ করছে এটা কোত্থেকে আসছে। এখানে একটা জিনিস দেখছি যেটা যে এই স্টেমের যে টোটাল রিইনফোর্সমেন্ট এই ডান সাইড আর বাম সাইড মিলাই 40 ইঞ্চি স্কোয়ার আসে, এটাতেও হচ্ছে 40 ইঞ্চি স্কোয়ার আসে। এখন এইটা কি এরকম সমান ধরে নিয়ে করব নাকি এই নাম্বার 4 এর 12 ইঞ্চি বসাই দিব, এটা আমি আসলে জানি না। এটা নিয়ে কি আইডিয়া আছে কোনো? আচ্ছা, এটা মনে হয় সিটি ওয়ানেও করছিল ওই নাম্বার 4 12 ইঞ্চি। এটা একটু ভুলে গেছি। আচ্ছা, মিটিং হচ্ছে লেস দ্যান পেপারটা। আচ্ছা, এটা এটা দেখতে হবে, এটা মেবি সিটি ওয়ানের ওই জায়গাটায় আছে। এটা দেখে তারপর বলতে হবে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে পুরাটা এতক্ষণ যে রিনফোর্সমেন্ট আমরা বের করছি সেগুলা বসাইছি এখানে। আমরা ভার্টিক্যালের জন্য মানে স্টেমে যখন বের করছিলাম দুইটা বের করছি, একটা হচ্ছে কাট অফ সহ, একটা কাট অফ ছাড়া। কাট অফ ছাড়া ছিল আমার নাম্বার 6 এট 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটুকু পর্যন্ত এই রডটা, সেটা দেখাইলাম। নাম্বার 6 এট 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে এইটুকু পর্যন্ত, ওই উপর থেকে 9 ফিট পর্যন্ত আর কি, সেটা দেখাইলাম। আর এইখানে এইগুলা সবই হচ্ছে সয়েলের দিকের ফেসে বসতেছে। সয়েলের অপোজিট দিকে যেটা এই নাম্বার 4 এর 2 ফিট, এই জিনিসটার কোনো লজিক আমি কোথাও পাই না, মানে এটা কোথাও আমরা বের করি না, এটা হুদাই এখানে লিখে রাখছে, এটা কেন এটা আমি জানি না। নাম্বার 4 এর 2 ফিট। হুম। আচ্ছা, টেম এ- ডিজাইনের টাইমে কিন্তু এটা বের করি নেই। এটাই বলতেছি যে পুরাটা কোথাও আমরা এটা বের করি না, এটা কোত্থেকে আসছে আমি আসলে জানি না। মানে এটা কি মুখস্থই বসাই দিব যে ভ্যালুই আসুক, নাকি এটার স্টেম কোনো ডিজাইনে শুধু ডান পাশে আমরা বসাইছি, ওই যে লম্বা হ্যাঁ, লম্বি রেনফোর্সমেন্ট বাম পাশে বসাই নেই কেন? আচ্ছা, সয়েল প্রেসার তো ওই পাশে নাই এই কারণে। এটা কি এখন মিনিমামটা? এইদিকে তোমার মিনিমামের মিনিমাম ভ্যালুটা কত কোনো একটা এখানে? কিছু দিয়ে দিছে সেই হিসাবে, বুঝতে পারছি লাইক আর কি, দুই। মিনিমাম ব্যাকফিল্ডটা ওই পাশে যেহেতু মানে ওই পাশে আমরা ডিজাইন করছি আর বাম পাশে কিছু নাই দেখে হচ্ছে যে টেম্পারেচার বুঝতেই শ্রিঙ্কেজ টাইপের পারছি একটা তো, দিছি। অনেক অনেক গ্যাপে গ্যাপে আমি জাস্ট একটা রড ঢুকাই দিতেছি। বাট কি বেসিসে করছে এটা কোনো আর কি কিছু নাই। জানি না আসলে। আর মিনিমামের না যে না, এখানে ফর্মুলা আছে ওটা দিয়ে কি এটা বের আমরা কি করলে কিছু একটা বের হয়? মিনিমামটা বের করছিলাম? এখানে মিনিমামটা কত আসছিল? কোনটার মিনিমাম? মানে এই স্টেমের মধ্যে মিনিমাম রিইনফোর্সমেন্ট কত? আম স্টেমের মধ্যে তো আমার মিনিমামের চেয়ে কম আসতেছিল দেখেই তো ওই যে কাট অফের সময় 33% বাড়াই দেওয়া উচিত ছিল বলে আচ্ছা হিসাব আচ্ছা, করি। ঠিক আছে, বুঝতে পারছি, দাঁড়াও। এইটার জন্য মিনিমাম হবে হচ্ছে 12 ইঞ্চ, আর ওদিকে ওই দিকে তো ইনফিনিট, তাই না? হুম। নাম্বার 4 এরিয়া কত? 0.2। 0.2, হ্যাঁ। আল্লাহ জানে। এটা আমি বুঝি নাই, তাইলে এটা তাহলে একটু এটা হেল্প আমরা করে। স্যারকে জিজ্ঞেস করতে পারি যে এই পাশের ইয়েটা কোত্থেকে আসলো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু এটা জিজ্ঞেস জিজ্ঞেস করলে করো। বেটার হয়। আর এখানে দেখো, এখানে হচ্ছে হিল আর ইয়াতে যেটা বলতেছিলাম টোতে একই কনভেনশন আসছে দেখে আমরা এক লাইনে টেনে দিছি। নিচে হচ্ছে নাম্বার 6 এট 6 ইঞ্চি, উপরে হচ্ছে নাম্বার 6 এট 6 ইঞ্চি। ডট ডট যেগুলা সেগুলা তো হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টাল এই যে এইদিকে বেশি স্পেসিং এর যেটা ছিল সেটা হচ্ছে নাম্বার 4 এট 9 ইঞ্চি, সরি কম স্পেসিং এরটা হচ্ছে নাম্বার 4 এট 9 ইঞ্চি, বেশি স্পেসিং হচ্ছে নাম্বার 4 এট 18 ইঞ্চি। তো নাম্বার 4 এট, এই যে নাম্বার 4 9 ইঞ্চি হচ্ছে ফ্রন্ট ফেসে, 18 ইঞ্চি হচ্ছে ব্যাক ফেসে, এটাও দেখাইছি।
আর হচ্ছে ওই যে নাম্বার 4 এর 12 ইঞ্চি, এটা হচ্ছে এই যে এই উপর নিচের হরাইজন্টাল শ্রিঙ্কেজের জন্য। আর আরেকটা কথা বলবা, সেটা হচ্ছে যতগুলা বার আছে সবার জন্য ফ্রন্ট ক্লিয়ার। ফেস আর ব্যাক ফেসটা বুঝিনি, এটা কি বললো? আচ্ছা, ফ্রন্ট আচ্ছা মানে ফেস বলতে সামনের ফ্রন্ট ফেস ফেস, হচ্ছে যেখানে সয়েল নাই। হ্যাঁ। আর ব্যাক ফেস আচ্ছা বলতে ব্যাকফিল্ড সহ যেটা, সেটা। আচ্ছা। আর আর কি, ও আচ্ছা, এখানে হচ্ছে এই পজিশন যেটা এখানে, মানে যে কোনো একটা মাঝামাঝি দিকে নাম্বার 6 ড্রয়িং অ্যাট 10 ফিট, এটা হচ্ছে মুখস্থ, এটা আর কোনো চেঞ্জ হবে না। আর মানে এটা বেসিক্যালি তোমার 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ইউজ করা হয়, ডায়ামিটার বিশিষ্ট, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ডায়ামিটার বিশিষ্ট, এবং স্ট্যাগারিং করে উপর নিচে এরকম করে দেওয়া হয়। আর এটার আরেকটা নাম হচ্ছে উইপ হোল। আর আরেকটা কি জানি ছিল, ও হ্যাঁ, এই যে স্টেমের আর এটার মধ্যে বেজের মধ্যে একটা কি দিয়ে দিব, ওই যে স্ট্যান্ডার্ড কি যেটা পড়ছিলাম আমরা স্টেম ডিজাইনের সময়, সেটা এখানে দেখাই দিতে হবে। আর আর তো কিছু নাই। ও হ্যাঁ, এই যে ক্লিয়ার এর ইয়াটা বলবা যে প্রোভাইড 3 ইঞ্চ ক্লিয়ার টু অল বার্স এক্সেপ্ট 1.5 ইঞ্চি ক্লিয়ার টু বার্স ইন ফ্রন্ট ফেস অফ স্টেম। এইটাই হচ্ছে পুরাটা রিইনফোর্সমেন্ট ডিজাইন। এখন স্যার মনে হয় পরীক্ষায় পুরাটা দেওয়ার কথা না, মানে পুরাটা দিলে কেমনে কি সম্ভব জানি না। হয়তোবা শুধু স্টেম ডিজাইন দিতে পারে, হয়তোবা শুধু বেস ডিজাইন টো আর হিল দিতে পারে, এরকম হয়তোবা। তাহলে এখন পরের ম্যাথে যাই তাহলে। পরের ম্যাথটা না আমি খাতায় লিখছিলাম, দাঁড়াও ঠিক করে নিই। উম, আচ্ছা, সেকেন্ড ম্যাথ যেটা, সেটা হচ্ছে ব্যাটার পাইলের ম্যাথ। ব্যাটার পাইল জিনিসটা কি, আমরা নর্মালি ভার্টিক্যালি হচ্ছে পাইল বসাই ফাউন্ডেশনে। তো ব্যাটার পাইল হচ্ছে হরাইজন্টাল লোডকে রেজিস্ট করতে পারে। নর্মালি পাইল হচ্ছে এমনিতে ভার্টিক্যাল লোডকে রেজিস্ট করে। তো ব্যাটার বলতে আর কি একটু বাঁকাই দেওয়া পাইল বুঝাইতেছে। এখন পরীক্ষার হলে আমাদের সম্ভবত এই কয়টা ব্যাটার্ড পাইল আছে সেটা আমাদের বলে দিবে না, ক্যালকুলেশন করেই বের করতে হবে, অ্যাজ পরে এটার ডিটেলস ক্যালকুলেশন আর কি লাগে। তোমার হচ্ছে এরকম ছবি দেয়া থাকবে পরীক্ষায়। তো সেকেন্ড পাইলটা ব্যাটার্ডও থাকতে পারে, নাও থাকতে পারে। তো সেইটা আমরা আর কি ক্যালকুলেশন করে চেক করার পর ডিসিশন নিব যে এটা ব্যাটার্ড হবে কি হবে না। সো ফিগার যাই থাকুক, আমাদের ক্যালকুলেশন করা লাগবে আর কি। এখানে যেটা বলছে যে, এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ব্যাকফিল্টার কোনো স্লোপ নাই, ব্যাকফিল্ডটা একদম হরাইজন্টাল। গ্রুপ 2 সয়েল আগের মতোই বলছে ব্যাকফিল্ডটা। আর গামা হচ্ছে 125 পাউন্ড পার কিউবিক ফিট, সেটাও বলছে। অ্যালাউবেল লোড পার পাইল হচ্ছে 25 কিলো। এখন এইগুলা হচ্ছে আমার গিভেন ডাটা, এখান থেকে আর কি ডিজাইন করতে হবে। ডিজাইন করতে হবে বলতে এখানে হচ্ছে তোমার রিইনফোর্সমেন্টের কাহিনী নাই, সবগুলা চেক দেয়া লাগবে যে আমার পাইলগুলা ঠিকঠাক ভাবে বসানো হয়েছে কিনা, আমার গিভেন লোডকে রেজিস্ট করতে পারতেছি কিনা। ওকে, এখন আমরা যেটা করব, এইটুকু হচ্ছে আমার ব্যাকফিল হিল বরাবর।
তো এখানে থেকে আমি পিএইচ আর পিভিটা ফার্স্টে ক্যালকুলেট করে নিব। তো পিএইচ পিভি ক্যালকুলেট করার জন্য আমার কেএইচ কেভি ক্যালকুলেট করা লাগবে। কেএইচ কেভির জন্য আমার লাগে কি ব্যাকফিলের টাইপ, যেটা কিনা দেওয়া আছে 0.2, আর স্লোপটা এখানে কত, হরাইজন্টাল যেহেতু, সো আমি বিটার ভ্যালুটা বা বিটার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি ধরে নিই। এখন এটা যদি আমি করি তাহলে 0 ডিগ্রি বরাবর আমার কে এইচ যেটা, সেটার ভ্যালু আসে হচ্ছে সয়েল 2 এর জন্য আহ এখানে কিছু একটা, মানে 38, 39, 37 এরকম কিছু একটা। আর কে ভি যেটা, সেটা কিন্তু সব ধরনের সয়েলের জন্যই যখন ইনক্লাইন্ড ব্যাকফিল থাকবে না, অর্থাৎ 0 ডিগ্রি বিটার ভ্যালু, তখন 0। সো আমার কোনো ভার্টিক্যাল প্রেসার হচ্ছে ব্যাকফিল থেকে এখানে ইনডিউসড হবে না, কিন্তু হরাইজন্টাল প্রেসার আসবে। কে এইচ হচ্ছে আমি 38 বা 39 ধরে ক্যালকুলেট করবো। এখানে আমরা আগের মতো এই যে সামেশন অফ এইচ করছি, এখানে ডিটেল ক্যালকুলেশনটা দেখাই না, ওই যে সেগমেন্টে ভাগ করে করে 1 নাম্বারটা যেমনে করছি ওইভাবে করে 4.6 আসে হাফ গামা এইচ স্কোয়ারের, হাফ গামা কে এইচ, না কি জানি সূত্র, হাফ কে এইচ ক্যাপিটাল এইচ স্কোয়ার, সেটা হচ্ছে পিএইচ, সেটা 4.6 আসে। আর সামেশন অফ ভি হচ্ছে সেগমেন্টে সেগমেন্টে ভাগ করে এরিয়া গুণ হচ্ছে গামা করে করে যে ভ্যালুটা আসে সেটা সেটা 14.7 আসে। আর মোমেন্ট হচ্ছে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট টার্ম গুলা বের করে করে সেটাকে আমি যদি এই ফোর্স গুলা দিয়ে গুণ করি, তারপর তাদের যোগফল আসে 78.4 কেজি। এটা আমি আর কি ক্যালকুলেশন করে দেখছি, মিলে আমার সবগুলাই। আমার খালি পিএইচ এর ভ্যালুটা একটু আলাদা আসে, ওটা ওই যে গ্রাফ রিডের কারণে হইতে পারে। তো পয়েন্ট এ থেকে আগের মতোই আমরা রেজাল্টেন্টের ডিস্টেন্সটা বের করে নিতেছি, মোমেন্ট ডিভাইডেড বাই ভার্টিক্যাল ফোর্স, করলে আসে 5.33 ফিট। আগের ম্যাথে আমরা এক্সেন্ট্রিসিটি যে বের করছিলাম সেটা কি করছিলাম, এই রেজাল্টেন্ট ফোর্স থেকে বেইজের হাফ কতটুকু ডিস্টেন্সে, সেটাই ছিল আমার এক্সেন্ট্রিসিটি। এখন আমার ফাউন্ডেশনটা ডিরেক্ট মাটিকে লোড দিচ্ছে না, আমার এখন মাটিতে লোড দিচ্ছে হচ্ছে পাইলগুলা। সো আমার বেইজের হাফ যেটা, মানে বেইজের যে সিজি, সেখান থেকে ডিস্টেন্স, রেজাল্টেন্টের ডিস্টেন্স বিয়োগ করে এক্সেন্ট্রিসিটি বের করা যাবে না। আমার এখন পাইলগুলার সিজি বের করে সেখান থেকে এই রেজাল্টেন্ট ফোর্সের ডিস্টেন্সটা কত সেটা বিয়োগ দিয়ে এক্সেন্ট্রিসিটিটা বের করতে হবে আর কি। তো আমরা এই পার্টটা একটু দেখি, এই পার্টটা আমাদের গিভেন থাকবে। এই পার্টটা হচ্ছে একটা স্ট্রিপ, যে স্ট্রিপে আর কি সয়েলের, সরি, পাইলের ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটা দেওয়া আছে। মেন কথা হইতেছে আমাদের সিলেবাসের মধ্যে এইরকম ডিস্ট্রিবিউশনই আছে, সো আমার পাইল অন্য কোনো ভাবে আর কি থাকলে কি হবে সেটা আমরা শিখতেছি না, কাইন্ড অফ এইভাবেই থাকবে, এভাবেই হিসাব নিকাশ করবো। তো এখানে দেখো, এটাকে রো 1 অফ পাইল ধরছে, রো 2 অফ রো পাইল নাম্বার এর সেকেন্ড রো ধরছে, পাইলের থার্ড রো ধরছে। তো আমরা সেকেন্ড রোটাকে আর কি হিসাবের জন্য রাখতেছি, মানে এখান থেকে আমরা ক্যালকুলেট করব ডিস্টেন্স গুলা। এখান থেকে যদি আমি সিজি ক্যালকুলেট করতে চাই, এখানে আমার দেয়া আছে দুইটা পাইলের মধ্যে ডিস্টেন্স 3 ফিট, এখানেও দুইটা পাইলের মধ্যে ডিস্টেন্স 3 ফিট, তাইলে আর এখানেও আমার এই ডিস্টেন্সটা এটাও 3 ফিট 3 ফিট করে। তো এই পুরা স্ট্রিপটা তাইলে ঠিক হইতেছে হচ্ছে 6 ফিট। এইটা হচ্ছে আমাদের কমন কনভেনশন বলতে পারো, যে এখানে যদি আমাদের ধরো 4 ফিট যদি বলা থাকতো পাইল টু পাইল ডিস্টেন্স, তাহলে আমাদের স্ট্রিপটা হয়তো 8 ফিট, বিকজ এদিকেও হয়তো 4 ফিট, এদিকেও হয়তো 4 ফিট, মানে মোট কথা হচ্ছে গ্রিড গুলো সব স্কোয়ার গ্রিডেড হবে। তো এখান থেকে এখন আমরা পাইলের সিজিটা বের করবো। এই পয়েন্ট থেকে আমার স্ট্রিপের মধ্যে উপরে আর টোটাল, নিচের ওই 6টা পাইল কি বাদ দিতেছি আমরা? মানে স্ট্রিপের মধ্যে আসতেছে। হ্যাঁ এটা তো স্ট্রিপের মধ্যে আসতেছে না, আমরা জাস্ট এই স্কোয়ার স্ট্রিপ নিচ্ছি, তো
সো এইদিকে 6 ফিট গেলে এদিকেও 6 ফিট আসতেছে। ও আচ্ছা। আচ্ছা, এবার হইতেছে এইখান থেকে যদি আমি পাইলের সিজি কাউন্ট করি, এই স্ট্রিপের মধ্যে আমার এই বাম পাশে এটা একটা পাইল, এটা হাফটা পাইল, এটা হাফটা পাইল। তো টোটাল বাম পাশে হচ্ছে 2টা পাইল আসতেছে, যাদের ডিস্টেন্স হচ্ছে সেন্টার থেকে 3 ফিট দূরে। সো 2 × 3 পজিটিভ ডিরেকশন ধরতেছি আমি এটা। এটা যদি পজিটিভ ডিরেকশন হয়, ডান দিকেরটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। তো ডান দিকে আমার কি একটা পাইল আছে, মানে সেন্টারের ডান দিকে আর কি। তো 3 গুণ, মানে এটারও ডিস্টেন্স তো 3 ফিট, তাহলে 3 × 1 হচ্ছে 3 আসতেছে, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 3। টোটাল স্ট্রিপের মধ্যে আমার পাইল আছে কয়টা? বামে 2টা, আর ডানে একটা, 3টা, আর এই সেন্টারে একটা, 4টা। 3কে এই 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 0.75 ফিট লেফট অফ রো 2 আসতেছে আমার। এটুকু কি বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? হ্যাঁ, কি সিজিটা বাই করছো? হ্যাঁ, 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 সিজিটা আমি করছি। আমাদের এ পয়েন্ট থেকে রেজাল্টেন্ট যেটা, সেটা ডিস্টেন্সটা ছিল হচ্ছে 5 ফিট 33 ইঞ্চি, সরি 5.33 ফিট। তো এটা আমি এখন যেহেতু সবকিছু সেকেন্ড রো এর রেসপেক্টে হিসাব করতেছি, তো আমি এখন সেকেন্ড রো থেকে এই রেজাল্টেন্টের ডিস্টেন্সটা কত সেটা বের করবো। তো এ পয়েন্ট থেকে যদি ডিস্টেন্স হয় 5.33 ফিট, আর এ পয়েন্ট থেকে সেকেন্ড রো এর ডিস্টেন্স কত? 3 আর 1 4, 4.5 ফিট। তো 5.33 থেকে যদি আমি 4.5 বাদ দিই, তাহলে হচ্ছে রো 2 থেকে আমার 0.83 আসে এই রেজাল্টেন্ট সিজি বের অফ করতে। পাইল হচ্ছে 0.75 ফিট ফ্রম দ্য লেফট অফ রো টু, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর রো 2 থেকে হচ্ছে রেজাল্টেন্টটা হচ্ছে 0.83 ফিট দূরে। হুম হুম। তো তাহলে 83 এক্সেন্ট্রিক, মাইনাস 75, বুঝতে পারছি। হ্যাঁ। এরপর হচ্ছে সামেশন অফ ডি স্কোয়ার অ্যান্ড সেকশন মডুলাস। আমরা পাইলকে যদি হচ্ছে আহ একটা পাইলের এরিয়াকে যদি 1 ইউনিট পাইল কনসিডার করি, তাহলে আমার আয়ের ভ্যালু গুলা কি এডি স্কোয়ার আসতো না, এরকম সার্কুলার জিনিসগুলা। তো এই এডি স্কোয়ার থেকে আমরা আর কি আইটা বের করতেছি। এটা আবার এখানে মনে করো হচ্ছে আমার পাইলের সিজিটা। না, না, দাঁড়াও, এটা একটু, আমি একটু দেখে নিই, ভুলে গেছি। ছিল 1975 ছিল। আচ্ছা, এই রো 2 হচ্ছে তোমার এখানে, আমার পাইলার সিজি হচ্ছে রো 2 থেকে 0.75 ডিস্টেন্সে। তো আমার এটা হচ্ছে পাইলার সিজি, এই লাইনটা। তো এই সিজি থেকে আমার প্রত্যেকটা পাইলের ডিস্টেন্স কত সেটা হচ্ছে ডি। এই দুইটা পাইলের ডিস্টেন্স হচ্ছে সিজি থেকে, এটা যেহেতু 3 ফিট, এটুকু যেহেতু 0.75 ফিট, তাহলে এইটুকু গ্যাপ হচ্ছে 2.25। তো দুইটা পাইল আছে 2.25 গ্যাপে, তাইলে আমার 2 × 2.25 স্কোয়ার, এটা হচ্ছে এডি স্কোয়ার অফ এই দুইটা পাইল। এই পাইলটা হচ্ছে 0.75 ফিট ডানে আছে সিজি থেকে, তাইলে একটা পাইল 0.75 স্কোয়ার দূরে। তো 1 × 0.75 স্কোয়ার 0.56 আসে। আর এটা আসতেছে হচ্ছে 3 + 0.75, তো 3.75 দূরে। 1 × 3.75 স্কোয়ার। এভাবে করে আমি তিনটা সামেশন দিয়ে সামেশন অফ এডি স্কোয়ারটা পাইছি, ঠিক আছে? যদি আমি সামেশন অফ এডি স্কোয়ারকে এই মোমেন্ট আর্ম দিয়ে গুণ ভাগ করি, তাইলে হচ্ছে আমি সেকশন মডুলাসটা পাবো। তো রো 1 এর জন্য এখান থেকে সিজি থেকে ডিস্টেন্স 2.25। সো এই 24.74 কে যদি আমি রো 1 দিয়ে ভাগ দিই, তাহলে 11 পাইল পার ফিট পাচ্ছি। রো 2 কে আমি 0.75 দিয়ে গুণ করব, কারণ এদের ডিস্টেন্স হচ্ছে 0.75, তাহলে 33 পাই। আর রো 3 কে হচ্ছে 3.75 দিয়ে গুণ করবো, তাহলে 6.6 পাবো। এটুকু কি বুঝতে পারছো?
বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে সামেশন অফ এইচ, সামেশন অফ ভি, সামেশন অফ এম, এগুলা যে বের করছিলাম এগুলা তো হচ্ছে পার ফিটের জন্য। সামেশন অফ এম এর হিসাবটা আমরা বাদ দিই, কারণ এটা তো মোমেন্টটা তো জাস্ট ফোর্স থেকে পাইতেছি। সামেশন অফ এইচ পার ফিটে পাইছি, তাইলে আমার স্ট্রিপ হচ্ছে 6 ফিট, তাইলে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে স্ট্রিপের মধ্যে টোটাল হরাইজন্টাল ফোর্স কত সেটা পাবো। সেটা হচ্ছে এই যে 4.6 গুণ 6 করে 27.6 পাইছি। সামেশন অফ ভি এরটাও 6 গুণ করে 88.2 পাইছি। আর মোমেন্ট হচ্ছে সামেশন অফ ভি ক্রস ই, সেটা করে আমি 88.2 গুণ এক্সেন্ট্রিসিটি আমার কত পাইছিলাম 0.08, সেটা করে পাচ্ছি 7.1 কিউব ফিট। ঠিক আছে। হুম। এখন এই জায়গাটাই একটু খেয়াল করো। আহ সামেশন অফ ভি যেটা আছে সেটা তো পুরাটা বেজের উপরেই কাজ করতেছে, তো সব পাইলে সেটা সমানভাবেই ছড়াবে। তাইলে সামেশন অফ ভি থেকে আমার পাইল যে রিয়াকশন পাচ্ছি সেটা হচ্ছে 88.4, 88.2 ডিভাইডেড বাই 4। এটা প্রত্যেকটা রো এর পাইলের জন্য, প্রত্যেকটা পাইলের জন্যই সত্যি। এটা 88.2/4, 88.2/4, 88.2/4। আমার যে মোমেন্টটা আসতেছে সেখান থেকে আমার এক্সেন্ট্রিসিটিটা কাজ করতেছে। সো এই যে এই মোমেন্টের জন্য যে রিয়াকশন সেটা হচ্ছে আমার প্রত্যেক রো এর জন্য চেঞ্জ হবে। তো এটা কতটুকু করে চেঞ্জ হবে? আমার মোমেন্টটা কাজ করতেছে, মানে মোমেন্ট বলতে কি বুঝাইতেছি, এক্সেন্ট্রিসিটি থেকে, সরি সিজি থেকে এত এক্সেন্ট্রিসিটি 0.08 এক্সেন্ট্রিসিটিতে আমার এই লোডটা কাজ করতেছে। তো সেটা কত, 7.1 এই মোমেন্টটা, ডিভাইডেড বাই আমি যদি ওই রো এর সেকশন মডুলাস করি, রো 1 এর জন্য 11, রো 2 এর জন্য 33, আর রো 3 এর জন্য 6.6, তাহলে আমি এই মোমেন্টের জন্য যে রিয়াকশন ফোর্স আসতেছে সেটা পাবো। এখন এই যে সিজি তো এই পয়েন্টটা, মানে এই পার্টটা, এই লাইনটা, সিজির বাম পাশে যে রোটা, এইটার উপরে আসতেছে টেনশন, কারণ আমার এক্সেন্ট্রিসিটিটা সিজির বাম পাশে। আর সিজির ডান পাশে যে পার্ট গুলো সেখানে আসবে হচ্ছে, আচ্ছা, আমি কি উল্টা বললাম? হুম, আচ্ছা, সিজি হচ্ছে এই লাইনটা বরাবর, আমার সিজি থেকে এক্সেন্ট্রিসিটি বাম পাশে। তো আমার লোড যদি এখানে কাজ করে তাহলে আমার সিজির বাম পাশে সবগুলো আসবে হচ্ছে কম্প্রেশন, আর সিজির ডান পাশে আসবে হচ্ছে টেনশন। নর্মাল সামেশন অফ ভি যেগুলো ছিল সেটার জন্য আমার সব পাইলেই আসছিল কম্প্রেশন। সো এই কম্প্রেসিভ ফোর্সের সাথে আমার রো ওয়ানটাই জাস্ট হচ্ছে কম্প্রেশন আসতেছে দেখে যোগ হবে, বাকি দুইটা টেনশন আসতেছে দেখে এই দুইটা ভ্যালু বিয়োগ হবে। এই পার্টটা কি বুঝতে পারছো? এটা ওই যে CT1-এই তো সম্ভবত ওই যে পাইলের রিয়াকশন নিয়ে কিছু ম্যাথ করছিলাম না, ওইখানে এরকম ছিল, এই পার্ট গুলা ছিল ওইটার মতন আর কি। হ্যাঁ, ওখানের মতো এটা সেম। আচ্ছা, তো সেখান থেকে আমরা পাইলের রিয়াকশন গুলা পাচ্ছি। এই ম্যাথের এখানে বলে নাই, কিন্তু থিওরির মধ্যে বলা আছে যে আমার পাইলের ম্যাক্সিমাম যে রিয়াকশন, এখানে দেখো পাইলের ম্যাক্সিমাম রিয়াকশন বলা হচ্ছে 25 কিপ অ্যালাউবল লোডার, সেটার 92%-এর বেশি হইতে পারবে না কোনো পাইলের ইন্ডিভিজুয়াল রিয়াকশন। তো আমরা যদি 25-এর 92% করি 23 মতন আসে আর কি সম্ভবত ভ্যালুটা। তো প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে তোমার তার চাইতে কম আসতেছে, মানে লেস দেন 92%। সো আমার প্রত্যেকটা ভ্যালু আর কি ওকে আসতেছে। আচ্ছা, এই পার্টের জন্য আমার ব্যাটার পাইলের ক্যালকুলেশন আসতেছে, এতক্ষণ আমরা করছি ভার্টিক্যাল পাইলের ক্যালকুলেশন। হরাইজন্টাল লোডের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসতেছে, আমরা ধরে নিব, দাঁড়াও, ফার্স্টে যেটা অ্যাজিউম করে নিব যে আমরা শুধুমাত্র প্রথম রো এর পাইল গুলাকে ব্যাটার করব। ব্যাটার করার উদ্দেশ্য হচ্ছে কি, হরাইজন্টাল ফোর্স রেজিস্ট করা। যদি প্রথম রো ব্যাটার করার ফলে আমার যে হরাইজন্টাল রেজিস্টিভ ফোর্স আসে সেটা যদি অ্যাপ্লাইড হরাইজন্টাল ফোর্সের চাইতে বড় বা সমান হয়, তার মানে কি প্রথম রো এর পাইল গুলাই পুরো রেজিস্ট করে ফেলছে, আমার সেকেন্ড রোকে ব্যাটার করা লাগবে না। কিন্তু ব্যাটারিং এর একটা তোমার হচ্ছে নির্দিষ্ট লিমিট আছে, মানে তুমি ইচ্ছা মতো ইনক্লাইন করে দিতে পারবা না। ওই লিমিটটা
ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত তুমি ব্যাটার করার পরেও যদি দেখো যে হরাইজন্টাল ফোর্সকে পুরোপুরি রেজিস্ট করা পসিবল হচ্ছে না ফার্স্ট রো এর পাইল দিয়ে, তখনই আমরা সেকেন্ড রোতে যাব। তারপরে যদি আমরা দেখি সেকেন্ড রো এর পাইল দিয়েও পুরোপুরি হচ্ছে না, তখন আমরা থার্ড রোতে যাব। এভাবে আর কি কনসিকিউটিভলি একটা একটা রো এর পাইলকে ব্যাটার করতে থাকবো। তো সবার ফার্স্টে আমরা কি করব, প্রথম রোকে ব্যাটার করব। এর আগে প্রথম যে কাজ আমার আমার সয়েলের মধ্যে হচ্ছে যখন পাইলগুলা ঢোকানো হয়, তখন আমরা ধরে নেই যে সয়েলের প্যাসিভ যে ফোর্স আসে পাইলের উপর, সেটা কিছু পরিমাণ হরাইজন্টাল ফোর্সকে রেজিস্ট করতে পারে। আমরা অ্যাজিউম করে নিতেছি যে প্রত্যেকটা পাইলের উপরে যে প্যাসিভ ফোর্স আসতেছে সেটা পার পাইলে 2 কিপ করে হরাইজন্টাল ফোর্সকে রেজিস্ট করতে পারতেছে। আমরা সবার ফার্স্টে যে ক্যালকুলেশন করছিলাম সামেশন অফ এইচ এর ভ্যালু এই স্ট্রিপের জন্য, এই 6/6 স্ট্রিপের জন্য ভ্যালু পাইছিলাম 27.6 কিপ। তাহলে আমার টার্গেট হচ্ছে টোটাল 27.6 কিপ হরাইজন্টাল লোডকে রেজিস্ট করা। তার মধ্যে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা পাইল সয়েলের প্যাসিভ ফোর্সের কারণে সয়েল কর্তৃক 2 কিপ করে রেজিস্ট করতে পারতেছে। তাইলে আমার টোটাল 4টা পাইল আছে স্ট্রিপের মধ্যে, 4 দুগুণে 8 কিপ রেজিস্টেড হয়ে যাচ্ছে বাই সয়েল। তো তাহলে টোটাল 27.6 থেকে 8 যদি বাদ দেয়, আমার 19.6 কিপ নিয়ে কাজ করা লাগবে এখন। এই 19.6 কিপের মধ্যে আমরা ফার্স্টেই যেটা করব, প্রথম আঁকবো আর কি, প্রথম রো এর পাইলগুলোকে ব্যাটার করে হিসাব করব, ক্যালকুলেশন করব যে কতটুকু হরাইজন্টাল ফোর্সকে রেজিস্ট করতে পারে। এখন এই যে এই পেজটা আমি যেটা করছি একটু দেখো, যে ফার্স্ট রোতে আমার টোটাল পাইল কি 2টা আছে না, এই যে কোথায় গেল এটা, হুম, এই যে এখানে একটা হাফ হাফ টোটাল 2টা আছে। তো এখানে দেখো আমি যেটা করছি এম বের করছি। এম জিনিসটা কি, এম জিনিস হচ্ছে আহ এম মানে হচ্ছে হ্যাঁ, প্রতি ফিটে আমি কত ইঞ্চি ব্যাটার করতেছি, মানে জিনিসটা ইনক্লাইন তো করতেছি পাইলটাকে, পার ফিটে কত ইঞ্চি করে ইনক্লাইন করতেছি, সেই ভ্যালুটা হচ্ছে এম। তো ফার্স্টে যেটা করছি, এম এর সূত্র হচ্ছে 12 গুণ সামেশন অফ এইচ বাই সামেশন অফ ভি। তো এখানে সামেশন অফ এইচ হচ্ছে আমি কতটুকু হরাইজন্টাল ফোর্সকে রেজিস্ট করতে চাচ্ছি। আমার 8 ফিট, সরি 8 কিপ তো সয়েল দ্বারা রেজিস্টেড হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে 19.6 কিপ। সেই 19.6 যাচ্ছে হচ্ছে সামেশন অফ এইচ। আর সামেশন অফ ভি হচ্ছে আমার পাইল টোটাল কতটুকু রিয়াকশনকে রেজিস্ট করতে পারতেছে। এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পাইল রিয়াকশন, মানে এই পেজে প্রথমেই তো আমি বের করছি রো 1 রো 2 রো 3 প্রত্যেকে কত করে ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করতেছে। তো রো 1 এর ক্ষেত্রে আমরা দেখতেছি কি 22.7 কিপ হচ্ছে রেজিস্টিভ ফোর্স। রো 1 এ আমার 2টা পাইল আছে, তাই সামেশন অফ ভিতে যাচ্ছে হচ্ছে 2 গুণ 22.7। এই ভ্যালুটা দিয়ে আমি ক্যালকুলেট করে পাইতেছি এম এর ভ্যালু 5.18 হতে হবে। অর্থাৎ আমি যদি পার ফিট লেংথের জন্য রো 1 এর পাইলকে 5.18 ইঞ্চি করে বাঁকাই দেই, তাইলে হচ্ছে আমার পুরা যে হরাইজন্টাল ফোর্স সেটাকে রো 1 এর পাইল দিয়ে রেজিস্ট করতে পারবো। কিন্তু আমার একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে এম এর ভ্যালু ম্যাক্সিমাম 4, এর চাইতে বেশি আমি ইনক্লাইন করতে পারবো না। সো আমি রো 1 এর জন্য এম এর ভ্যালুকে 4 নিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার রো 2 তে যাওয়া লাগবে, রো 2 কে ব্যাটার করবো। রো 2 কে ব্যাটার করার আগে আমি দেখবো যে রো 1 এর পাইলগুলা কতটুকু করে রেজিস্ট করতে পারছে হরাইজন্টাল ফোর্সকে। এইটার সূত্র হচ্ছে তোমার রো 1 এর যে ইয়াটা ভার্টিক্যাল ফোর্স গুণ হচ্ছে ব্যাটার্ড পোর্শন। এখানে তাইলে কি হবে 22.7 গুণ 4/12, আর পাইল আছে 2টা, তো এই ভ্যালুটা 7.6 আসে আর কি, 7.6 কে ডাবল করে দিব। এটা হচ্ছে হরাইজন্টাল রেজিস্টিভ ফোর্স ডিভাইড ডিউ টু ফার্স্ট রো অফ পাইল। এখন তাহলে আমার হরাইজন্টাল রেজিস্টিভ ফোর্স বাকি থাকে 19.6 মাইনাস 2 গুণ 7.6, 4.47। অর্থাৎ আমার আরো 4.47 কিপকে আর কি রেজিস্ট করা লাগবে। সো এখন আমি রো 2 তে যাব। রো 2 তে আমার ব্যাটারের জন্য সূত্র হবে কি, এম গুণ 12
ইন্টু সামেশন অফ এইচ বাই সামেশন অফ ভি। সামেশন অফ এইচ এর ভ্যালু আসবে ওই যে 4.47 যেটা বের করছিলাম আগের ম্যাথ থেকে সেটা। আর রো টু হচ্ছে পাইল রিয়াকশন বা সামেশন অফ ভি, সেটা হচ্ছে 21.9। রো টু তে একটাই পাইল আছে, সো এটাকে আমি আর আগেরটার মতো 2 দিয়ে গুণ করতেছি না, 21.9 রাখতেছি। তো এম এর ভ্যালু আসে 2.4। এটাকে আপার রাউন্ডিং করে আমি 3 ইঞ্চি প্রোভাইড করতেছি। তাইলে রো ওয়ান এর জন্য আমার বেটার করা লাগতেছিল হচ্ছে 4 ইঞ্চি পার ফিট, আর রো টু এর জন্য বেটার করা লাগতেছে হচ্ছে 3 ইঞ্চি পার ফিট। এইটুকু হিসাব কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এবার আসো ফোর্স পলিগন। 4 পলিগন লিখছি, এটা হচ্ছে ফোর্স পলিগন। ফোর্স পলিগন জিনিসটা কি? আমার এটা হচ্ছে রো ওয়ান এর পাইল, এটা হচ্ছে রো টু এর পাইল, এটা হচ্ছে সরি এই দুইটা হচ্ছে রো ওয়ান এর পাইল, যেহেতু রো ওয়ানে হচ্ছে তোমার পাইল দুইটা। তারপর একটা রো টু এর পাইল, পরেরটা হচ্ছে রো থ্রি এর পাইল। আমি পাইলের ভার্টিক্যাল ফোর্স গুলা এর পাশে পাশে লিখতে থাকি। এরপর হচ্ছে হরাইজন্টাল রেজিস্টিভ ফোর্স লিখবো। রো থ্রি কিন্তু আমার ব্যাটার করা লাগেনি, রো টু দিয়েই হয়ে গেছে, সো রো থ্রিতে কোনো আর কি হরাইজন্টাল ফোর্স আসে না। রো টু এ আমার ব্যাটার করা লাগছে হচ্ছে বাকিটুকু, যেটা কি ওই যে 19.6 থেকে 7.6 গুণ 2 যদি আমি বাদ দিই, 19.6 থেকে 7.2 বাদ দিই। আচ্ছা, রো টু এর জন্য এইচ এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করে নিব, ওই যে নিচে করছি দেখো, 21.9 গুণ 3/12, এটা করে আসে 5.5। তো এটা হচ্ছে আমি রো টু এর জন্য এখানে বসাইছি। এই এটার হরাইজন্টাল রেজিস্টিভ ফোর্স 5.5। আর রো ওয়ান এর যে দুইটা পাইল, এই দুইটাতে হচ্ছে 7.6 7.6, এগুলা করে ভ্যালুটা পাইছি। টোটাল আমার রেজিস্ট করা লাগতো হচ্ছে 27.6। তার মধ্যে আমার রো টু আর ওয়ান মিলাই হচ্ছে রেজিস্ট করছে 5.5 প্লাস 7.6 প্লাস 7.6। তাইলে আমার 27.6 থেকে এখন বাকি থাকতেছে হচ্ছে এই 6.9 কি। তার মানে আমি ধরে নিছিলাম যে সয়েল দিয়ে 8 কিপ লোড রেজিস্ট হচ্ছে, অ্যাকচুয়ালি রেজিস্ট হচ্ছে কি 6.9 কিপ। এখন এটাকে 4 দিয়ে ভাগ করলে পার পাইলে আমার সয়েলের রেজিস্টিভ ফোর্স কতটুকু আসতেছে সেটা দেখতে পাই, 1.7। আমরা অ্যাজিউম করে নিছিলাম 2 কিপ করে, তার চাইতে ছোট আসছে, সো আমার অ্যাজাম্পশনটা ওকে। এই জিনিসটা কি বুঝতে পারছো? এই জিনিসটা আঁকা, এই ফোর্স পলিগন। হ্যাঁ। আর এখানে ম্যাক্সিমাম পাইল রিয়াকশনে আমার হরাইজন্টাল ফোর্স ম্যাক্সিমাম আসছে হচ্ছে পাইল ওয়ানে, মানে রো ওয়ানের পাইল গুলাতে 7.6। ভার্টিক্যাল ফোর্স তো ম্যাক্সিমাম আসছে রো ওয়ানের পাইল গুলাকে 22.7। তো ভার্টিক্যাল আর হরাইজন্টালকে যদি আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার করি, তাইলে আমি আর কি যে রেজাল্টেন্ট রিয়াকশন সেটা পাবো। এটা আসতেছে হচ্ছে 24 কিপ পার পাইল। আমার অ্যালাউয়েবল ছিল 25 কিপ পার পাইল, সো সেটা হচ্ছে ছোট আসতেছে, সো আমার ওকে আসতেছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কি শেষ চ্যাপ্টার 3? সেকেন্ডটা শেষ। আর থার্ডটা হচ্ছে ওয়ানের এক্সটেনশন আর কি, মানে 1 নাম্বার ম্যাথ আচ্ছা, যেভাবে আচ্ছা। করছি সেমই। হুম। এখানে জাস্ট হচ্ছে তোমার এভাবে সেকশন ওয়াইজ ভাগ করে করে নিবা। এখানে জাস্ট দুইটা লোড এক্সট্রা বলছে, যে লাইভ লোড গাড়ি চলাচলের জন্য আর কি, মানে ব্রিজের অ্যাবাটমেন্টের ম্যাথ তো, গাড়ি চলাচল হ্যাঁ। করতেছে, তো লাইভ লোড আসতেছে। তো লাইভ লোড হুম। ভার্টিক্যালটার পজিশন দিয়ে দিছে, হরাইজন্টালটারও পজিশন দিয়ে দিছে, এই দুইটা আর কি মোমেন্ট এক্সট্রা বের করা লাগবে এই যে লাইভ লোড নেওয়ার জন্য। এই, তাছাড়া আর কিছু নেই। আগের ম্যাথের মতোই। এরপরে তুমি ওই যে ইয়া বের করবা, মানে ফার্স্ট ম্যাথে যেভাবে হচ্ছে আহ ইয়া চেক দিছিলা, এক্সেন্ট্রিসিটি চেক দিছিলা, তারপরে সয়েল প্রেসার চেক দিছিলা, স্লাইডিং চেক দিছিলা, সেম।